আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। এবারের ঘটনাটি সত্যি বেশ অদ্ভুত এবং এরকম ঘটনা আমি এর আগে কখনোই শুনি নাই। আশা করি আপনারাও শুনবেন না, আমার ধারণা আর কি। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মাজহারুল ইসলাম জয়। দেখা ভালো, এই আজম ভাইয়ের বাবার নাম হচ্ছে কুতুব আলী। নাম ধরে রাখছে এই কুতুব, এই কুতুব। দেখা গেল যে পাশেরই একজন প্রতিবেশী, উনি আবার জেলে, উনি সাগরে মাছ ধরতেন। অনেকদিন ধরেই উনি মাছ ধরেন আর কি, বিশেষ করে রাতের বেলা উনি মাছ ধরেন। প্রত্যেকটা জেলের সাথেই কিন্তু একজন সহযোগী থাকে, তো ওনার সাথেও ছিল। সে মূলত অসুস্থ থাকার কারণে সে আসতে পারবে না। এই কারণে এই ব্যক্তি, তার নামটা অবশ্য এই আজম ভাই বলতে পারেননি, এই ব্যক্তি উনি আসেন আজম ভাইয়ের বাবার কাছে, আজম ভাইয়ের বাবাকে মাছ ধরতে যাওয়ার জন্য একটা অফার দিতে। বিনিময়ে উনি টাকা পয়সা পাবেন, মাছ বিক্রি করে যা পাওয়া যায় আর কি, ওই সহযোগী যা পেতেন ওনাকেও সেটাই দেবেন। তখন আজম ভাইয়ের বাবা এই কুতুব চাচা উনি চিন্তা করলেন যে যাই না, সমস্যা কি, একটু টাকা পয়সাও হবে আর রাতের বেলা একটু মাছও ধরলাম। উনি রাজি হয়ে গেলেন। এরপর প্রতিবেশী ওই লোকের সাথে এই কুতুব চাচা বেরিয়ে গেলেন। মাছ তো ধরছেন, দেখা যাচ্ছে যে ওনারা যেই সাইড দিয়ে মাছ ধরা শুরু করেছিলেন এটা হচ্ছে বর্তমান যে লাবণী বীচ, এইটা লাবণী বীচের নামকরণ নিয়েও নাকি একটা কথা রয়েছে যে কেন এটার নাম লাবণী। আমরা যে বলি যে লাবণী বীচ, লাবণী কারোর নাম কিনা, এই বিষয়ে আজম ভাই বলেছেন আসলে এটা কারোর নাম না, মূলত লয়াকার ব লাভ। আমরা অনেক সময় বলি না যে এখানে নাম, তারা বলেন যে লাভ মানে নাম। এই লাভ লাভ বলতে বলতে এখানে নাকি অনেকেই গোসল করতে নামতেন, এই লাভ লাভ বলতে বলতে নাম হয়ে গেছে লাবণী। তো এই লাবণী বীচ থেকেই জাল ফেলে ওনারা মাছ ধরা শুরু করেছিলেন। রাত তখন আনুমানিক 10টা সাড়ে 10টার মতো বাজে। ওই দিন সাগর বেশ উত্তাল ছিল। ওনারা মাছ ধরার চেষ্টা করছেন, তবে ওনাদের সাম্পানটা খুব বেশি করে দোলাদুলি করা শুরু করে আর কি। মনে হচ্ছে দুই পাশ থেকে কেউ ধরে টানছে, এত দোলাদুলি হচ্ছে। এরকম তো সাধারণত হয় না। তখন এই যে কুতুব চাচা, উনি তো আসলে সচরাচর মাছ ধরতে আসেন না, ওনার এই অভিজ্ঞতা ওভাবে নাই। উনি তো কৃষিকাজ করেন আর হচ্ছে গবাদি পশু চড়ান। হ্যাঁ, সমুদ্রে উনি মাছ ধরতে কখনো যে যান নাই বিষয়টা এরকম না, কিন্তু রেগুলার যারা যান তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তার ওনার নাই। ওনার তো বেশ ভয় লাগতে শুরু করে। তখন এই যে প্রতিবেশী উনি বলেন যে না রে কুতুব, আজকে মনে হয় আর মাছ ধরা হবে না, যে অবস্থা দেখতেছি, চল বাড়িতে চলে যাই। জাল গুছিয়ে নৌকা নিয়ে ওনারা তীরে আসার চেষ্টা করতে গিয়ে কাছাকাছি আসার পর ওই নৌকাটি হেলে গিয়ে ডুবে যায়। ওনারা সাঁতরে কিন্তু পারেও ভিড়তে পারে না। দুজনেই অনেক হাবুডুবু খাচ্ছে সমুদ্রের মাঝে। সমুদ্রের এই উত্তাল ঢেউয়ের মাঝে সাঁতার জানলেও কিন্তু খুব একটা বেশি লাভ হয় না। এভাবে কতক্ষণ ছিলেন বলতে পারেন না তারা। এক পর্যায়ে দুইজনই সমুদ্রের লবণ পানি গিলতে গিলতে দুজন থেকে বিচ্ছিন্ন হয়ে যান। কুতুব চাচার যখন জ্ঞান ফেরত আসে তখন তিনি দেখেন সমুদ্রের পাড়ে তিনি পড়ে আছেন। রাত যে তখন কয়টা বাজে সেটা উনি বলতে পারেন না। যেদিকে চোখ যায় শুধু ফাঁকা আর ফাঁকা দেখছেন। সমুদ্রের গর্জন হচ্ছে, ঢেউগুলো আছড়ে পড়ছে বিচে। উনি কোনো মতে শরীরটাকে একটু বালি থেকে উঁচু করার পরপরই বমি করতে শুরু করেন। লবণ পানি বেশি খেয়ে ফেলার কারণেই মূলত এটা হচ্ছিল। তো বমি করার শেষে উনি শরীরে একটু জোর ফেরত পান। উনি হাঁটছেন। অন্ধকারের মধ্যে উনি যে কোথায় এই মুহূর্তে আছেন উনি নিজেও বুঝতে পারছেন না, কোন দিকে যাবেন, কি করবেন। উনি মূলত লাবণী বীচ যেই অংশটা, এখানে নামলেও এখন যে সেখানে নাই এটা বুঝতে পেরেছিলেন। কারণ ওই সময়ও কিন্তু এখনকার মতো এত বড় বড় হোটেল রিসোর্ট না থাকলেও হোটেল তো ছিল, সেখানে আলো জ্বলতো। উনি কোনো ধরনের কোনো আলো দেখতে পাচ্ছিলেন না। তার মানে এমন একটা জায়গা আছেন, এর প্রায় 10 কিলোমিটারের মধ্যে কোনো হোটেল নাই, কোনো আলোও দেখা যাচ্ছে না, তবে চাঁদের আলো ছিল সেখানে। উনি যে কোন দিকে যাবেন বুঝতে পারছেন না। হঠাৎ করে কচমচ কচমচ আওয়াজ উনি শুনতে পান। উনি চিন্তা করলেন কি ব্যাপার, এরকম আওয়াজ কোথা থেকে আসে। চিন্তা করলেন এখানে মনে হয় কোনো লোকজন আছে, মাছ ধরেছে, জালগুলো নিয়ে কোনো কাজ করছে, জন্য শব্দ হচ্ছে। আবার এমনও হতে পারে যে সমুদ্রের ঢেউ অনেক সময় বিভিন্ন মৃত প্রাণী ভেসে আসে,
কচ্ছপ ভেসে আসে, মাছ ভেসে আসে, তখন পাড়ে থাকা কুকুরগুলো কিন্তু এগুলো খায়। হতে পারে এরকম কিছু একটা। তারপরও উনি চিন্তা করলেন যে দেখি জিনিসটা কি হতে পারে, মানুষও তো হতে পারে। এই চিন্তা করে উনি ওই শব্দের উৎস ধরে হাঁটা শুরু করেছেন। হঠাৎ করে পায়ের সাথে কোনো একটা কিছুর আঘাত লেগে উনি পড়েও যান। উনি দেখেন যে একটা গাছের গুঁড়ি, সমুদ্রের পানিতে অনেক সময় এরকম গাছের গুঁড়ি ভেসে আসে, এটা একটা জায়গায় ছিল, ওইটার সাথে উনি আঘাত খেয়েছেন। আবার উনি উঠে দাঁড়ান, আবার সেই শব্দের উৎস ধরে হাঁটতে থাকেন। খুব বেশি দূর হাঁটতে হয়নি, উনি দেখলেন যে উল্টো দিকে ঘুরে মানুষের আকৃতির মতো কিছু একটা বসে আছে এবং কিছু একটা খাচ্ছে। ওই খাবারেরই আওয়াজ হচ্ছে। এই লোকটা যদি দাঁড়ায় তাহলে উচ্চতা হতে পারে 10 থেকে 11 ফুট, তবে পেছন থেকে দেখে মনে হচ্ছে ভাল্লুক বা গরিলার মতো কিছু একটা। সেই মূলত বসে বসে কিছু একটা চিবিয়ে খাচ্ছে। এইটা দেখার পর উনি তো মারাত্মক ভয় পেয়ে যান। আর ওই জিনিসটার শরীর থেকে খুব বাজে এক ধরনের গন্ধ বের হচ্ছিল, অনেকটা মাংস পচা গন্ধের মতো। এই গন্ধটা যখনই তীব্রভাবে এসে ওনার নাকে লাগে তখন উনি ওয়াক করে বমি করা শুরু করেন। আর এই যে বমি করতে গিয়েছেন, ওয়াক একটা শব্দ হয়েছে, তখনই নাকি ওই জিনিসটা খাওয়া বাদ দিয়ে ঘাটটা ঘুরিয়ে এই কুতুব চাচার দিকে ঘুরে তাকায়। যখনই ঘুরে তাকিয়েছে তখনই এই কুতুব চাচার চোখে চোখ পড়ে যায়। কুতুব চাচা দেখতে পান ভয়ঙ্কর একটা জিনিস। এই জিনিসটার মুখমণ্ডলটা কুচকুচে কালো না, মনে হচ্ছে ধবধবে সাদার মতো কিছু একটা। চোখ যেটা, এই চোখের এখানে কোনো মণি নাই, কিচ্ছু নাই। চোখ যে লাল টকটক হয়ে জ্বলছে বিষয়টা এরকম না। দুটো চোখের জায়গায় মনে হচ্ছে দুটো বিশাল গহ্বর বা গর্ত সৃষ্টি হয়েছে। আর মুখমণ্ডল যেটা, মুখমণ্ডলটা বোঝা যাচ্ছে না। মুখমণ্ডল বলতে আমরা মুখ যেটা যেটা দিয়ে খাই, এটার দাঁত আছে কিনা বা দাঁত বড় কিনা এরকম কিছু বোঝা যাচ্ছে না। তবে মুখমণ্ডলটা সাদা আর চোখের জায়গায় দুটো কালো গর্তের মতো মনে হচ্ছে। এইটাই উনি দেখেছিলেন। এই জিনিসটা যখনই উনি দেখেছেন, উনি শরীরে যতটুকু শক্তি ছিল এতটুকু সঞ্চয় করেই যেদিকে ওনার নজর গিয়েছে ওই দিকে দৌড় দিয়েছেন। দৌড় দেওয়ার সময়ও হঠাৎ করে কোনো কিছুর সাথে উনি হোঁচট খেয়ে পড়ে যান। দৌড় দেওয়ার সময় দেখতে পেলেন একটু আগে যে গাছের গুড়ির সাথে উনি হোঁচট খেয়ে পড়ে গিয়েছেন, আবারও সেই গাছের গুড়ির সাথে উনি হোঁচট খেয়েছেন। যখন উনি পড়ে গিয়েছেন তখনই আর যায় কোথায়, ওই জিনিসটা এসে ওনার উপর ঝাঁপিয়ে পড়ে, মুখের উপর ধামাধাম কিল ঘুষি দিতে থাকে। কয়েকটা কিল ঘুষি খেয়েই এই কুতুব চাচা জ্ঞান হারিয়ে ফেলেন। পরের দিন উনি কিন্তু ওখানেই পড়েছিলেন। ওখান দিয়ে বেশ কিছু জেলে নৌকা সাইড দিয়ে যাচ্ছিল, দেখা গেল একজন পড়ে আছে। তখন তারা উদ্ধার করার পর ওনাকে চিনতে পারেন যে এটা তো কুতুব চাচা। তারপর তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। উনি মূলত ওই লাবণী যে বিচ এখন যেটা, এখান থেকেও প্রায় অনেকটা দূরেই ছিলেন। ইনানি বা এখন যে আমরা লেবুখালী ব্রিজ দেখি, এইটা পার হয়ে সম্ভবত অন্য আর একটা জায়গায় ছিলেন আর কি। তো উনি ওনার পরিবারের কাছে চলে যান। ওনার যখন জ্ঞান ফেরে তখন দেখা গেল ওনার মুখের যে দাঁতের সামনের পাটি আছে উপর নিচ 5টা দাঁত নাই। কিল ঘুষিতে ওনার 5টা দাঁত ভেঙে গেছে। পরবর্তীতে ওনার সাথে যে জেলে ছিল, এই জেলেকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি, কখনোই আর খুঁজে পাওয়া যায়নি। কেউ কেউ বলেন ওই নরখাদকটাই মূলত প্রতিবেশী জেলেকে খেয়ে ফেলেছিল। তবে ওখানে কোনো মানুষের শরীরের অংশ বিশেষও পাওয়া যায়নি। অনেকে বলেন যে তাকে খেয়ে একদম শেষ করে ফেলেছে, অথবা কেউ কেউ ধারণা করেন সাগরে সে হারিয়ে গেছে, তার লাশটা আর কখনোই পাওয়া যায়নি। এটাই ছিল ঘটনা। এই ঘটনাটি মূলত এই আজম ভাই শেয়ার করেছিলেন। ভাই, আমি আপনার একজন নিয়মিত শ্রোতা। আপনার প্রতিটা ঘটনা আমার কাছে অত্যন্ত ভালো লাগে। আমার জানা একটা ঘটনা ছিল, জানি না আমার ইমেল সিলেক্ট হবে কিনা, তবে সেই ঘটনাটি আজকের ইমেলে আমি আপনাকে লিখে পাঠাচ্ছি। যার সাথে ঘটনাটি ঘটেছিল তার নাম সাজু। ঘটনাটি আমি এই সাজুর কাছ থেকে শুনেছিলাম। সম্পর্কে সাজু আমার বন্ধু হয়। লেখালেখির ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা করি। আমি বেশি কথা না বাড়িয়ে ঘটনাটি ঠিক সেভাবে লিখে পাঠাই যেভাবে
সাজু আমাকে বলেছিল। বলছেন সাজু, সেদিন ছিল ভরা বর্ষার এক রাত। আকাশটা যেন অভিমানী প্রেমিকার মতো সারাদিন ধরে কেঁদেই চলেছিল। সন্ধ্যার পর থেকে বৃষ্টির বেগ আরো বেড়েছিল। মুষলধারে বৃষ্টি যাকে বলে, সাথে থেকে থেকে মেঘের গর্জন আর বিদ্যুতের ঝলকানি। এমন রাতে মানুষ তো দূরে থাক, কুকুর বেড়ালও ঘর থেকে বের হয় না। কিন্তু আমাদের পেশায় রাত দিন বা আবহাওয়া বলে কিছু নেই, ডাক এলেই ছুটতে হয়। রাত যখন আনুমানিক 1টা বাজে, হাসপাতালের ইমার্জেন্সি থেকে আমার ডাক পড়ল। একটা লাশ পৌঁছে দিতে হবে। ঠিকানাটা বেশ দূরে, এখান থেকে প্রায় 5-6 ঘন্টার রাস্তা। সাধারণত এত দূরের ট্রিপে বা রাতের বেলা আমার একজন হেল্পার থাকে, নাম রফিক। কিন্তু বৃষ্টির কারণে বেচারা আজ আসতে পারেনি। ওদের বাড়ির অবস্থা নাকি প্রচুর পরিমাণে বেহাল, তাই আমাকে একাই যেতে হবে শুনে মনটা একটু খুঁতখুত করছিল। কিন্তু উপায় নেই, পেশার তাগিদে রাজি হতেই হলো। লাশটা যখন আমার অ্যাম্বুলেন্সে তোলা হলো, আমি একটু অবাকই হলাম। সাধারণত লাশের সাথে পরিবারের 1-2 জন সদস্য থাকেন, কান্নাকাটির একটা রোল পড়ে যায়। কিন্তু আজ তেমন কিছুই হলো না। হাসপাতালের 2 জন ওয়ার্ড বয় ধরাধরি করে স্ট্রেচারটা অ্যাম্বুলেন্সের পেছনের অংশে তুলে দিয়ে রশিদটা আমার হাতে ধরিয়ে দিল। আমি জিজ্ঞেস করছিলাম, ভাই সাথে কেউ যাবে না? ওদের মধ্যে একজন নিঃশাক্তভাবে উত্তর দিয়েছিল, না, পরিবার থেকে সকালে ফোন করে সব ব্যবস্থা করতে বলেছে। আপনি শুধু সাবধানে ঠিকানা মতো পৌঁছে দিলেই হবে, সব বিল পরিশোধ করা আছে। আমি আর দ্বিতীয় কোনো প্রশ্ন করলাম না। হয়তো খুব গরিব পরিবার কিংবা এমন কোনো পরিস্থিতি তৈরি হয়েছে যে তারা আসতে পারছে না। এসব ভাবতে ভাবতে আমি ড্রাইভিং সিটে এসে বসলাম। পিছনের কেবিনের ছোট কাজ দিয়ে একবার নিথর দেহটার দিকে তাকালাম। সাদা কাফনের কাপড়ে আপাদমস্তক ঢাকা, একদম স্থির, কোনো নড়চড় নেই। এটাই তো স্বাভাবিক, মৃত মানুষ তো নড়াচড়া করে না। অ্যাম্বুলেন্সের ইঞ্জিন চালু করতেই একটা গো গো শব্দ করে উঠল। আমি বিসমিল্লাহ বলে স্টিয়ারিংয়ে হাত রাখলাম। বৃষ্টির কারণে রাস্তাঘাট একদম ফাঁকা। দিনের বেলা যে রাস্তা দিয়ে পিঁপড়ের মতো যানবাহন চলে, সেই রাস্তায় এখন আমি প্রায় একা। অ্যাম্বুলেন্সের হেডলাইটের জোরালো আলো ভেজা পিচ ঢালা রাস্তাটাকে ছিঁড়ে দিয়ে সামনে এগিয়ে চলছে। ওয়াইপার দুটো অবিরাম কাজ করে যাচ্ছে, কিন্তু বৃষ্টির তীব্রতার কাছে যেন হার মানছে। কাছের ওপর থেকে পানি সরাতেই আবার ঝাপসা হয়ে যাচ্ছে। শহর ছেড়ে হাইওয়েতে উঠতেই চারপাশের অন্ধকারটা আরো জেঁকে বসলো। রাস্তার দুপাশে মাঝে মাঝে 2-1টা দোকানপাট বা বাড়ির আলো ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। গাড়ির ভেতর একটা অদ্ভুত নিস্তব্ধতা, শুধু ইঞ্জিনের শব্দ, বৃষ্টির ঝুমঝুম আওয়াজ আরো ওয়াইপারের ছন্দের শব্দ। আমার সাধারণত গান শোনার অভ্যাস আছে, কিন্তু আজ কেন জানি রেডিওটা চালাতে ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল এই নিস্তব্ধতাই ভালো। ঘন্টাখানেক এভাবে কেটে গেল, সবকিছু স্বাভাবিকই ছিল। আমি আমার নিজের চিন্তায় মগ্ন ছিলাম, বাড়ির কথা ভাবছিলাম, কাল সকালে ফিরে কি করব, সেসব হাবিজাবি চিন্তা। বৃষ্টির রাতে গাড়ি চালাতে আমার বরাবরই ভালো লাগে, একটা অন্যরকম অনুভূতি হয়। চারপাশের পৃথিবীটা যখন ঘুমিয়ে থাকে, তখন আমি একা ছুটে চলি এক অজানার পথে। হঠাৎ করে আমার চিন্তায় ছেদ পড়ল। বেশ খানিকটা দূরে হেডলাইটের আলোয় রাস্তার ঠিক মাঝখানে একটা অবয়ব ফুটে উঠল। প্রথমে আমি ভেবেছিলাম চোখের ভুল। এত রাতে ঝড় বৃষ্টির মধ্যে রাস্তার মাঝে কে দাঁড়িয়ে থাকবে? কিন্তু গাড়িটা যত এগোতে লাগলো, অবয়বটা তত স্পষ্ট হতে লাগলো। একজন মানুষ, হ্যাঁ একজন মানুষই তো, কিন্তু তার বেশভূষা বড়ই অদ্ভুত। মাথা থেকে পা পর্যন্ত একটা কালো চাদরে ঢাকা। বৃষ্টির হাত থেকে বাঁচার জন্যই হয়তো এই ব্যবস্থা। লোকটা হাত তুলে লিফট চাইছে। আমার বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। এত রাতে নির্জন হাইওয়েতে কাউকে লিফট দেওয়াটা মোটেই বুদ্ধিমানের কাজ নয়। আজকাল কত রকম বিপদই তো ঘটে, ডাকাত বা ছিনতাইকারীও তো হতে পারে। আমি মনস্থির করে ফেললাম যে আমি গাড়ি থামাবো না। যেমন গতিতে চালাচ্ছি সেভাবেই পাশ কাটিয়ে চলে যাব। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা রোগীদের নিয়ে আমার কারবার। এখানে আবেগপ্রবণ হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু গাড়িটা লোকটার কাছাকাছি আসতেই আমার মনটা কেমন যেন নরম হয়ে গেল। অজানা এক মায়া এসে ভর করলো আমার ভেতর। মনে হলো, আহারে, বেচারা হয়তো কোনো বড় বিপদে পড়েছে। হয়তো এই দুর্যোগের রাতে কেউ ভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকে। আমার বিবেক আমাকে বাধা দিতে শুরু করলো। আমি একজন মানুষকে এভাবে অসহায় অবস্থায় ফেলে চলে যাব? যদি তার সত্যি সাহায্যের প্রয়োজন হয়। নিজের যুক্তির কাছে নিজেই হেরে গেলাম। না চাইতে আমার পা ব্রেকের উপর চাপ দিল। অ্যাম্বুলেন্সটা একটা ক্যাচ শব্দ করে লোকটা ঠিক সামনে গিয়ে থামলো। ইঞ্জিনের শব্দটা ছাড়া আর কোনো আওয়াজ নেই। আমি ড্রাইভিং সিটের জানালার কাজটা একটু নামিয়ে লোকটার দিকে তাকালাম। চাদরের জন্য তার মুখটা দেখা যাচ্ছে না, শুধু একটা আবছা অবয়ব বোঝা যাচ্ছে। আমি গলা খাকারি দিয়ে বললাম, ভাই, কোনো সাহায্য লাগবে আপনার? লোকটা কোনো কথা বলল না, শুধু হ্যাঁসূচক মাথা নাড়ালো। তার এই নীরবতা আমার কাছে আরো বেশি অস্বাভাবিক লাগলো। মানুষ বিপদে পড়লে তো কথা বলে, নিজের অবস্থা জানায়, কিন্তু এই লোকটা একদম চুপ। আমি আবার বললাম, দেখুন, এত রাতে এখানে একা দাঁড়িয়ে বৃষ্টিতে ভেজছেন, চলুন আপনাকে সামনে কিছুটা এগিয়ে দেই। তবে দেখতেই তো পারছেন এটা একটা অ্যাম্বুলেন্স।
আমার গাড়িতে রোগী মানে একটা লাশ আছে। আপনার কোনো সমস্যা নেই তো? আমি ভেবেছিলাম আমার গাড়িতে লাশ আছে শুনলে হয়তো লোকটা ভয় পাবে, অস্বস্তি বোধ করবে, কিন্তু না, তার মধ্যে কোনো ভাবান্তর দেখলাম না। সে আগের মতোই কোনো কথা না বলে শুধু হ্যাঁ সূচক মাথা নাড়ালো। আমার ভিতরটা কেমন যেন শিরশির করে উঠলো। একটা অজানা ভয় ধীরে ধীরে আমার মনে বাসা বাঁধতে শুরু করলো। লোকটার এই অদ্ভুত আচরণ, এই নীরবতা, এই কালো চাদরে নিজেকে ঢেকে রাখা, কোনো কিছুই স্বাভাবিক মনে হচ্ছিল না। কিন্তু ততক্ষণে আমি কথা দিয়ে ফেলেছি, এখন আর না করাটাও কেমন দেখায়। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, আচ্ছা ঠিক আছে, আসুন, সামনের দরজা দিয়ে উঠে বসুন। এই বলে আমি আমার পাশের দরজার লকটা খুলে দিলাম। আমি নিজেও বুঝতে পারছিলাম না কেন আমি একজন সম্পূর্ণ অচেনা অস্বাভাবিক আচরণের মানুষকে আমার গাড়িতে তুলতে যাচ্ছি। আমার মন বলছিল কাজটা ঠিক হচ্ছে না, কিন্তু আমার শরীরটা যেন আমার নিয়ন্ত্রণে ছিল না। এক অজানা শক্তি আমাকে দিয়ে এই কাজটা করিয়ে এনেছিল। আমি অসহায়ভাবে শুধু পরিস্থিতিটাকে অনুসরণ করে যাচ্ছিলাম। আমি জানতাম না যে এই একটা সিদ্ধান্ত আমার জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে এবং এমন এক অভিজ্ঞতার দিকে আমাকে ঠেলে দিচ্ছে যার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না। সেই রাতের অন্ধকার আর বৃষ্টি সাক্ষী থেকেছিল এক অকল্পনীয় ঘটনার, যা শুরু হয়েছিল এই অদ্ভুত সহযাত্রীকে লিফট দেওয়ার মধ্য দিয়ে। লোকটার জন্য পাশের দরজাটা খোলার উদ্দেশ্যে আমি হাত বাড়ালাম। ঠিক সেই মুহূর্তে কোনো এক অজানা কারণে আমার চোখ চলে গেল পেছনের কেবিনের দিকে, তাকানোর ছোট জানালাটার দিকে। হয়তো এটা আমার বহু বছরের অভ্যাস। অ্যাম্বুলেন্সের চালক হিসেবে পেছনের সবকিছু ঠিকঠাক আছে কিনা তা মাঝে মাঝে দেখে নেওয়াটা আমাদের মজ্জাগত হয়ে যায়। বিশেষ করে যখন কোনো নিথর দেহ বহন করি তখন আরো বেশি সতর্ক থাকতে হয়। স্ট্রেচারটা ঠিক মতো লক করা আছে কিনা বা অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা, এসব বিষয়ে মাথায় ঘুরপাক খায়। আমার চোখ দুটো সেই ছোট কাছের জানালার উপর স্থির হলো। ভেতরের আবছা আলোয় আমি দেখতে পেলাম সাদা কাফনে মোড়ানো দেহটা ঠিক আগের মতো স্ট্রেচারে শুয়ে আছে, একদম নিথর, শান্ত, সবকিছুই স্বাভাবিক। এই দৃশ্যটা দেখতে আমার মাত্র 2 কি 3 সেকেন্ড সময় লেগেছিল। এই সংক্ষিপ্ত সময়ের জন্য আমি বাইরের জগৎ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। আমার সমস্ত মনোযোগ ছিল কেবল অ্যাম্বুলেন্সের ভেতরের সেই নিস্তব্ধতার দিকে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে আমি যখন আবার বাইরের দিকে মনোযোগ দিলাম, লোকটার জন্য দরজা পুরোপুরি খুলে দেওয়ার জন্য, ঠিক তখনই আমার পৃথিবীটা যেন দুলে উঠল। আমার হৃৎপিণ্ডটা যেন এক মুহূর্তের জন্য থেমে গিয়ে আবার সজোরে চলতে শুরু করলো, কারণ আমার চোখের সামনে কেউ ছিল না। দরজার বাইরে যেখানে একটু আগেই কালো চাদরে মোড়া দীর্ঘদেহী লোকটা দাঁড়িয়েছিল, সেই জায়গাটা এখন সম্পূর্ণ ফাঁকা। ভেজা রাস্তাটা হেডলাইটের আলোয় চিকচিক করছে। বৃষ্টির ফোঁটাগুলো পিচের উপর পড়ে মিলিয়ে যাচ্ছে, কিন্তু সেই অবয়বটার কোনো চিহ্ন মাত্র নেই। আমি স্তব্ধ হয়ে গেলাম, আমার হাতটা তখনও দরজার হ্যান্ডেলে। আমি বিশ্বাস করতে পারছিলাম না এটা কিভাবে সম্ভব। মাত্র 2 বা 3 সেকেন্ড, এই সামান্য সময়ের ব্যবধানে একটা জলজ্যান্ত মানুষ কিভাবে চোখের পলকে উধাও হয়ে যেতে পারে। সে যদি দৌড়েও পালাতো তাহলেও তো এতক্ষণে আমার দৃষ্টিসীমার বাইরে চলে যাওয়ার কথা নয়। এই নির্জন হাইওয়েতে লুকানোর মতো কোনো জায়গা তো ছিল না। দুপাশে দিগন্ত বিস্তৃত ফাঁকা মাঠ, যাই অন্ধকারে অথই সাগরের মতো মনে হচ্ছে। আমি দ্রুত অ্যাম্বুলেন্স থেকে মাথা বের করে এদিক ওদিক তাকালাম। হেডলাইটের আলো যতদূর যাচ্ছিল ততদূর পর্যন্ত আমি তীক্ষ্ণ দৃষ্টিতে খুঁজে ফিরলাম। ডান দিকে, বাম দিকে, সামনে কোথাও কেউ নেই। থেকে থেকে বিদ্যুতের ঝলকানিতে চারপাশটা ক্ষণিকের জন্য দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠছিল, কিন্তু সেই আলোতেও আমি কাউকেই দেখতে পেলাম না। শুধু বৃষ্টি আর বাতাস, চারদিকে এক অদ্ভুত পরিবেশ ও শূন্যতা। আমার শরীরটা কেমন যেন ঠান্ডা হয়ে আসতে লাগলো, হাত পা অবশ হয়ে যাওয়ার মতো অনুভূতি হচ্ছিল। আমি কি তাহলে স্বপ্ন দেখছিলাম, নাকি বৃষ্টির কারণে আমার চোখের ভুল হয়েছিল? কিন্তু না, আমি তো স্পষ্ট দেখেছি লোকটা হাত নেড়ে লিফট চাইছিল। আমি গাড়ি থামিয়ে তার সাথে কথা বলেছি, সে তো আমার কথার উত্তরে মাথাও নেড়েছিল। এত কিছু তো আর বিভ্রম হতে পারে না। আমার মাথায় হাজারটা চিন্তা একসঙ্গে এসে ভিড় করছিল। তাহলে কি লোকটা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এসেছিল? আমি দরজা খুলতে দেরি করায় সে হয়তো ভয় পেয়ে পালিয়েছে, কিন্তু পালালেও তো তাকে দেখা যাওয়ার কথা। এমনভাবে তো কেউ মিলিয়ে যেতে পারে না। আমার হাত তখন অ্যাম্বুলেন্সের দরজার হাতলে। আমি আর দরজাটা খুললাম না। যা ঘটেছে তা স্বাভাবিক নয়, এই উপলব্ধিটা আমার ভেতরটাকে কাঁপিয়ে দিল। আমি আর এক মুহূর্ত এখানে দাঁড়াতে চাইলাম না। যাই হোক না কেন, এখান থেকে দ্রুত চলে যেতে হবে। এই ভেবে আমি দরজাটা বন্ধ করে আবার ড্রাইভিং সিটে ঠিক মতো বসলাম। গিয়ার পরিবর্তন করে অ্যাম্বুলেন্সটা আবার চালাতে শুরু করব। ঠিক সেই মুহূর্তে আমার চোখ গেল বাম পাশের সাইড ভিউ মিররের দিকে, আর আয়নার ভেতরের দৃশ্যটা দেখে আমার শরীরের সমস্ত রক্ত যেন বরফ হয়ে গেল। আমি দেখলাম সেই কালো চাদরে মোড়া লোকটা, সে আমার অ্যাম্বুলেন্সের পাশ দিয়ে ধীর পায়ে পেছনের দিকে হেঁটে চলে যাচ্ছে। তার হাঁটার ভঙ্গিটা বড় অদ্ভুত, কোনো তাড়া নেই, কোনো অস্থিরতা নেই, যেন কিছুই হয়নি।
সে একবারের জন্য আমার দিকে ফিরে তাকালো না। বৃষ্টিতে তার চাদরটা ভিজে শরীরের সাথে লেপ্টে গেছে, কিন্তু তাতেও তার হাঁটার ছন্দে কোনো পরিবর্তন নেই। আমি এবার শুধু অবাকই হলাম না, আমার ভেতরটা প্রচন্ড এক ধাক্কা খেলো। কারণ আমি শতভাগ নিশ্চিত, আমি গাড়ি থেকে মাথা বের করে সামনে পেছনে ডানে বামে সব দিকে ভালো করে দেখেছিলাম। তখন সেখানে কেউ ছিল না। তাহলে এই লোকটা হঠাৎ করে আমার গাড়ির বাম পাশে কিভাবে এলো? আর সে তো আমার কাছে লিফট চেয়েছিল, আমি তো তার জন্যই গাড়ি থামিয়েছিলাম। তাহলে এখন সে কোনো কথা না বলে গাড়িতে না উঠে পেছনের দিকে হেঁটে চলে যাচ্ছে কেন? আমার ভেতরের ভয়টা এবার বিরক্তির রূপ নিল। এই লোকটা কি আমার সাথে কোনো খেলা খেলছে? এই দুর্যোগের রাতে একটা লাশ নিয়ে যাওয়ার সময় এমন অদ্ভুত আচরণ করার মানে কি? আমি আর নিজেকে সামলাতে পারলাম না। গাড়ির জানালাটা নামিয়ে আমি জোরে চিৎকার করে ডাকলাম, এই যে ভাই, শুনছেন? দাঁড়ান। আমার গলার আওয়াজটা বৃষ্টির শব্দের সাথে মিশে গেল, কিন্তু লোকটা থামলো না। সে যেমন ধীর স্থির গতিতে হাঁটছিল, ঠিক সেভাবেই হাঁটতে থাকলো, যেন সে আমার ডাক শুনতেই পায়নি। আমি আবার ডাকলাম আরো জোরে, কি হলো আপনার? লিফট চাইলেন, আবার এখন চলে যাচ্ছেন কেন? আরে দাঁড়ান তো। এবারও কোনো সাড়া নেই। লোকটার অবয়বটা ধীরে ধীরে আয়নার ভেতর ছোট হয়ে আসতে লাগলো। সে অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে। আমার মেজাজটা এবার সত্যি খারাপ হলো। একজন মানুষকে সাহায্য করতে গিয়ে আমি নিজেই যেন এক হয়রানির শিকার হচ্ছি। প্রথমবার উদাও হয়ে গেল, আর দ্বিতীয়বার এত করে ডাকার পরেও কোনো কথা বলছে না। তার এই আচরণে আমি প্রচন্ড বিরক্ত হলাম। আমার মনে হলো এই লোকটার উদ্দেশ্য ভালো নয়। তার কাছ থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল। আমি আর কাল বিলম্ব না করে অ্যাম্বুলেন্সের অ্যাক্সিলেটরে চাপ দিলাম। ইঞ্জিনটা গর্জন করে উঠল, আর আমি তীব্র গতিতে গাড়িটা সামনের দিকে চালিয়ে দিলাম। সাইড ভিউ মিরর দিয়ে আমি শেষবারের মতো দেখলাম লোকটার অবয়বটা অন্ধকারে মিলিয়ে গেল, কিন্তু আমার মন থেকে তার ছবিটা মুছতে পারছিলাম না। একটা অজানা আতঙ্ক আমার বুকের ভেতর চেপে বসেছিল। আমি বুঝতে পারছিলাম এই রাতটা আর স্বাভাবিক থাকবে না। যা শুরু হয়েছে তা হয়তো কোনো এক ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে চলেছে। অ্যাম্বুলেন্সের ওয়াইপার দুটো যেমন কাচের উপর থেকে বৃষ্টির পানি সরিয়ে দিচ্ছিল, আমি ঠিক তেমন ভাবেই আমার মন থেকে ওই লোকটার চিন্তাটা সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু আমি জানতাম এটা বৃষ্টির পানির মতো এত সহজে মুছে যাওয়ার নয়। এই ঘটনার ছাপ আমার মনে গভীরভাবে বসে গেছে, আর আমি এটাও বুঝতে পারছিলাম যে এই রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতার কেবল শুরু হলো। সামনে আমার জন্য আরো কি অপেক্ষা করছে সেই ভয়ে আমার ভেতরটা কুঁকড়ে যাচ্ছিল। অ্যাম্বুলেন্সের গতি বাড়িয়ে আমি সেই অদ্ভুত জায়গাটা থেকে অনেকখানি সামনে চলে এসেছিলাম। আমার বুকের ভেতরের ধকপুকানিটা তখনও কমেনি। সাইড ভিউ মিররে বারবার চোখ চলে যাচ্ছিল, কিন্তু পেছনের নিকষ কালো অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। বৃষ্টির ছাপটা গাড়ির জানালায় আছড়ে পড়ছিল, যেন প্রকৃতিও আমার ভেতরের অস্থিরতাকে সঙ্গ দিচ্ছে। আমি স্টিয়ারিং হুইলটা শক্ত করে ধরে রেখেছিলাম। আমার হাতের তালু ঘেমে উঠেছিল। মনের ভেতর তখন তোলপাড় চলছে। কে ছিল ওই লোকটা? কেন এমন অদ্ভুত আচরণ করলো? প্রথমবার চোখের পলকে উদাও হয়ে যাওয়া, তারপর আবার গাড়ির পাশ দিয়ে নিঃশব্দে হেঁটে চলে যাওয়া। কোনো কিছুরই যৌক্তিক ব্যাখ্যা আমি খুঁজে পাচ্ছিলাম না। আমার চালক জীবনে আমি অনেক বিচিত্র অভিজ্ঞতা সঞ্চয় করেছি, কিন্তু এমন ঘটনার সম্মুখীন আগে কখনো হয়নি। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, হয়তো আমারই কোথাও ভুল হচ্ছে। বৃষ্টির রাতে আলোর বিভ্রম হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। হয়তো আমি যা দেখেছি তা পুরোপুরি বাস্তব ছিল না। হয়তো লোকটা সত্যিই কাছাকাছি কোথাও লুকিয়ে পড়েছিল, যা আমি খেয়াল করিনি। নিজের ভয়কে জয় করার জন্য আমি এমন নানা রকম যুক্তি দাঁড় করাচ্ছিলাম, কিন্তু আমার অবচেতন মন কিছুতেই শান্ত হতে পারছিল না। ভেতরের কেউ একজন বারবার বলছিল, যা ঘটেছে তা স্বাভাবিক নয়, এর মধ্যে কোনো একটা রহস্য লুকিয়ে আছে। গাড়ি চালাতে চালাতে আমি চেষ্টা করছিলাম মনটাকে অন্যদিকে ঘোরাতে, কিন্তু কিছুতেই পারছিলাম না। কালো চাদরে মোড়া সেই অবয়বটা বারবার আমার চোখের সামনে ভেসে উঠছিল। তার সেই নীরবতা, মাথা থেকে পা পর্যন্ত নিজেকে ঢেকে রাখার ভঙ্গি, সবকিছুতেই কেমন যেন একটা অশুভ সংকেত ছিল। এভাবে প্রায় মিনিট 15-20 চলার পর আমি যখন কিছুটা ধাতস্থ হয়েছি, ঠিক তখনই আমার শরীরটা আবার হিম হয়ে গেল। আমার চোখ দুটো বিস্ফারিত হয়ে গেল। সামনের রাস্তার দিকে তাকিয়ে যা দেখলাম তা বিশ্বাস করার মতো ছিল না। বেশ কিছুটা দূরে আমার হেডলাইটের আলোয় আমি আবার সেই লোকটাকে দেখতে পেলাম। ঠিক আগের মতোই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, মাথা থেকে পা পর্যন্ত সে একই কালো চাদরে ঢাকা। এবার আর আমার অবাক লাগলো না। এবার আমার শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা ভয়ের স্রোত বয়ে গেল। আমার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসার উপক্রম হলো। এটা কিভাবে সম্ভব? যে লোকটাকে আমি মিনিট 20 আগে পেছনে ফেলে এসেছি, তীব্র গতিতে গাড়ি চালিয়ে এতখানি পথ অতিক্রম করেছি, সে পায়ে হেঁটে আমার আগে এখানে কিভাবে পৌঁছাতে পারে? একটা দ্রুতগামী গাড়িকে পায়ে হেঁটে অতিক্রম করা কোনো সাধারণ মানুষের পক্ষে একেবারেই অসম্ভব। এই মুহূর্তে আমার সব যুক্তি, সব ব্যাখ্যা ধূলিসাৎ হয়ে গেল। আমি নিশ্চিত হয়ে গেলাম
আমি কোনো সাধারণ মানুষের পাল্লায় পড়িনি। এটা অন্য কিছু, কোনো এক খারাপ জিনিস যার উদ্দেশ্য আমার জানা নেই। লোকটার সেই কালো চাদরটা, যা প্রথমবার দেখে আমার মনে হয়েছিল বৃষ্টির হাত থেকে বাঁচার একটা উপায় মাত্র, এখন সেটাকেই আমার কাছে প্রচন্ড ভয়ঙ্কর বলে মনে হতে লাগলো। একটা মানুষ কেন এভাবে নিজেকে ঢেকে রাখবে যে তার চোখ, মুখ, শরীরের কোনো অংশই দেখা যাবে না? এই চাদরের আড়ালে আসলে কি লুকিয়ে আছে? কোনো মানুষের অবয়ব নাকি অন্য কিছু? এই চিন্তাটা মাথায় আসতেই আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। আমার এই পেশায় আমি পুরনো চালকদের কাছ থেকে অনেক অদ্ভুত কথা শুনেছি। তারা বলতো লাশ নিয়ে যাওয়ার সময় অনেক সময় নানা ধরনের খারাপ জিনিস আকৃষ্ট হয়। তারা নাকি মৃতদেহের প্রতি এক ধরনের টান অনুভব করে। এই কথাগুলো আমি এতদিন নিছকই গল্প বলে উড়িয়ে দিয়েছি, কিন্তু আজ আমার নিজের অভিজ্ঞতা সেই গল্পগুলোকেই সত্যি বলে প্রমাণ করছিল। আমার মনে হতে লাগলো ওই অবয়বটা আসলে কোনো মানুষ নয়, বরং কোনো এক অশুভ ছায়ামূর্তি, যা আমার গাড়িতে থাকা লাশটার প্রতি আকৃষ্ট হয়ে পিছু নিয়েছে। এই উপলব্ধিটা আমার সাহসকে পুরোপুরি ভেঙে দিল। আমি এখন কি করব? গাড়ি থামিয়ে দেব নাকি চালিয়ে যাব? থামানোর তো প্রশ্নই ওঠে না। ওই ভয়ঙ্কর অবয়বটার মুখোমুখি হওয়ার কোনো ইচ্ছেই আমার নেই। আমার অ্যাম্বুলেন্সটা এতক্ষণ স্বাভাবিক গতিতে চলছিল, কিন্তু এবার আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। আমি অ্যাক্সিলারেটরে সর্বশক্তি দিয়ে চাপ দিলাম। ইঞ্জিনটা যেন আর্তনাদ করে উঠল। অ্যাম্বুলেন্সের গতি ঝড়ের মতো বেড়ে গেল। আমার একটাই লক্ষ্য, যত দ্রুত সম্ভব ওই জিনিসটাকে অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়া। গাড়িটা যখন ওই অবয়বটার কাছাকাছি পৌঁছালো, আমার বুকের ভেতরটা হাতুড়ির মতো পেটাতে লাগলো। আমি ভয়ে সরাসরি সেটার দিকে তাকাতে পারছিলাম না। আমার দৃষ্টি ছিল রাস্তার উপর নিবদ্ধ, কিন্তু পাশ দিয়ে যাওয়ার সময় আমি অনুভব করলাম একটা হিমশীতল অনুভূতি আমার শরীরটাকে ছুঁয়ে দিয়ে গেল। গাড়ির ভেতরে থাকা সত্ত্বেও আমি যেন বাইরের সেই ঠান্ডাটা টের পেলাম। আমি কোন দিকে না তাকিয়ে শুধু সামনে চোখ রেখে গাড়ি চালিয়ে গেলাম। আমার মনে হচ্ছিল আমি যেন মৃত্যুর পাশ কাটিয়ে চলে এলাম। আমি জানি না ওই অবয়বটা আমার দিকে তাকিয়েছিল কিনা বা তার কোনো প্রতিক্রিয়া হয়েছিল কিনা। আমি শুধু জানি আমাকে এখান থেকে বাঁচতে হবে। আমাকে এই লাশটা তার ঠিকানায় পৌঁছে দিতে হবে। অনেকটা পথ চলে আসার পর আমি একটু সাহস করে রিয়ার ভিউ মিররে তাকালাম। না, পেছনে কিছু দেখা যাচ্ছে না, শুধু অন্ধকার আর বৃষ্টি। কিন্তু তাতেও আমার ভয় কমলো না, কারণ আমি জানি যাকে আমি পেছনে ফেলে এসেছি সে আবার আমার সামনে আবির্ভূত হতে পারে। এই লুকোচুরি খেলাটা হয়তো চলতেই থাকবে। বাইরের মুষলধারে বৃষ্টির চেয়েও আমার ভেতরের ভয়টা ছিল অনেক বেশি তীব্র। আমি মনে মনে দোয়া দরুদ পড়তে শুরু করলাম। আল্লাহকে ডাকতে লাগলাম যেন তিনি আমাকে বিপদ থেকে রক্ষা করেন। আমার মনে হচ্ছিল এই রাতটা হয়তো আমার জীবনের শেষ রাত হতে চলেছে। আমি বুঝতে পারছিলাম না এই ভয়ঙ্কর যাত্রার শেষ কোথায়। আমি শুধু এইটুকু বুঝতে পারছিলাম যে আমি একা নই। আমার সাথে, আমার অ্যাম্বুলেন্সের সাথে এমন কিছু একটা রয়েছে যা মানুষের জগতের নয়, আর তার উপস্থিতি আমাকে প্রতি মুহূর্তে মৃত্যুর ভয় দেখিয়ে চলেছে। এই দীর্ঘ এবং ভয়ঙ্কর রাস্তার যেন কোনো শেষ নেই, আর আমার ভয়টাও যেন অন্তহীন। আমি পাগলের মতো অ্যাম্বুলেন্স চালিয়ে যাচ্ছিলাম। গতি কমানোর কোনো প্রশ্নই ওঠে না। আমার একমাত্র চিন্তা ছিল যত দ্রুত সম্ভব এই অভিশপ্ত রাস্তাটা শেষ করে গন্তব্যে পৌঁছানো। আমার যাত্রা শুরু হয়েছে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা হলো। এখনো প্রায় অর্ধেক রাস্তা বাকি। রাতের নিস্তব্ধতা, বৃষ্টির একটা শব্দ আর আমার অ্যাম্বুলেন্সের ইঞ্জিনের গর্জন, এই 3টি শব্দ মিলেমিশে একাকার হয়ে এক ভয়ঙ্কর ঐকতান তৈরি করছিল। যদিও আমার এই চালক জীবনে লাশ নিয়ে যাওয়ার পথে টুকটাক কিছু অস্বাভাবিক ঘটনার কথা শুনেছি বা নিজেও হালকা অনুভব করেছি, কিন্তু আজকের রাতটা ছিল সবকিছুকে ছাড়িয়ে যাওয়ার মতো। আমার মনে হচ্ছিল আজ রাতে আমার সাথে এমন কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে যার কল্পনাও আমি কোনোদিন করিনি। ওই কালো চাদরের অবয়বটা আমার মনের মধ্যে এমনভাবে গেঁথে গিয়েছিল যে আমি কিছুতেই স্বাভাবিক হতে পারছিলাম না। বারবার মনে হচ্ছিল এই বুঝি আবার তাকে সামনে দেখতে পাবো। গাড়ি চালাতে চালাতেই হঠাৎ আমি একটা অদ্ভুত জিনিস অনুভব করলাম। আমার মনে হলো আমাকে কেউ একজন অপলক দৃষ্টিতে দেখছে, তীব্র ও স্থির দৃষ্টিতে। মনে হচ্ছিল আমার পাশের খালি সিটটা, যেখানে সাধারণত আমার হেল্পার রফিক বসে, সেখানে কেউ একজন বসে আছে, আর সে আমার দিকেই তাকিয়ে আছে। আমার প্রতিটি নড়াচড়া, প্রতিটি মুহূর্ত পর্যবেক্ষণ করছে। যদিও চোখে কাউকেই দেখা যাচ্ছিল না। সিটটা ছিল আগের মতোই শূন্য, কিন্তু সেই শূন্যতা সত্ত্বেও একটা জীবন্ত উপস্থিতির অনুভূতি আমার সমস্ত সত্তাকে গ্রাস করে ফেলছিল। আমার ঘাড়ে, পিঠে কেমন যেন একটা শিরশিরে অনুভূতি হচ্ছিল। মনে হচ্ছিল কোনো শীতল নিঃশ্বাস আমার ঘাড়ে এসে পড়ছে। আমার হাত পা ভয়ে ঠান্ডা হয়ে আসতে লাগলো। এ ভরা বর্ষার রাতে গাড়ির ভেতরের গুমোট গরমেও আমার কপাল বেয়ে ঘাম ঝরতে শুরু করলো।
আমার মনে হচ্ছিল আমার শরীরের সমস্ত রক্ত জমে গিয়ে বরফ হয়ে যাবে। আমি আর চোখে কয়েকবার পাশের সিটটার দিকে তাকালাম, কিন্তু প্রতিবারই দেখলাম সেটা খালি। কিন্তু অনুভূতিটা কিছুতে যাচ্ছিল না, বরং সময়ের সাথে সাথে সেটা আরো তীব্র, আরো গভীর হচ্ছিল। এই অদৃশ্য উপস্থিতিটা ওই কালো চাদরের অবয়বটার চেয়েও বেশি ভয়ঙ্কর ছিল, কারণ যা চোখে দেখা যায় তার সাথে লড়াই করা যায়, কিন্তু যা অদৃশ্য তার সাথে লড়াই করার কোনো উপায় নেই। আমার ভয়টাকে দূর করার জন্য, মনটাকে একটু অন্যদিকে নেয়ার জন্য আমি মরিয়া হয়ে উঠলাম। ভাবলাম গাড়ির রেডিওটা চালু করে যে কোনো একটা চ্যানেল যদি বাজে, কিছু গান বা মানুষের কথা যদি কানে আসে, তাহলে হয়তো এই অসহনীয় নিস্তব্ধতা আর ভয়টা কিছুটা কমবে। আমি হয়তো একটু অন্যমনস্ক হতে পারবো। এই ভেবে আমি রেডিওর দিকে হাত বাড়ালাম, কিন্তু বোতামটা চাপার সাথে সাথেই আমি হতাশ হলাম। রেডিওটা চালু হচ্ছে না, স্ক্রিনে কোনো আলো নেই, কোনো শব্দ নেই, একদম মৃত। এমনটা তো হওয়ার কথা নয়। আমার গাড়ির রেডিও সবসময় ঠিকঠাক কাজ করে, আজ পর্যন্ত এটা নিয়ে কোনো সমস্যা হয়নি। তাহলে আজ হঠাৎ করে কি হলো? আমি কয়েকবার বোতামটা চাপাচাপি করলাম, নবটা ঘোরালাম, কিন্তু কোনো লাভ হলো না। রেডিওটা যেন কোনো এক অজানা কারণে বিকল হয়ে গেছে। এই ঘটনাটা আমার ভয়কে আরো বহুগুণে বাড়িয়ে দিল। আমার মনে হতে লাগলো আমার চারপাশের সবকিছু যেন কোনো এক অশুভ শক্তির নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। সে আমাকে ইচ্ছে করে একা করে দিচ্ছে, আমার সাহসের শেষ বিন্দুটাও নিংড়ে নিতে চাইছে। আমি যখন রেডিওটা নিয়ে ব্যর্থ চেষ্টা করে যাচ্ছিলাম, ঠিক তখনই সেই ভয়ঙ্কর ঘটনাটা ঘটল। হঠাৎ করে অ্যাম্বুলেন্সের পেছনের অংশ থেকে, যেখানে লাশটা রাখা আছে, সেখান থেকে একটা পুরুষ কণ্ঠস্বর ভেসে এলো। কণ্ঠটা ছিল প্রচন্ড তীক্ষ্ণ, কর্কশ আর ভয়ঙ্কর। সেই স্বরে কোনো মায়া মমতা ছিল না, ছিল শুধু শীতল আদেশ। সেটা কোনো হাসির আওয়াজ ছিল না, কান্নার শব্দ বা গঙ্গানের আওয়াজও নয়। একেবারে স্পষ্ট উচ্চারণে কেউ একজন বলে উঠল, এখানে গাড়ি থামা, আমি নেমে যাব। এই কথা শোনার সাথে সাথে আমার মনে হলো যেন আমার পায়ের তলার মাটি সরে গেল। আমার কলিজাটা যেন কেউ হাত দিয়ে মুচড়ে ধরল। ভয়ের একটা তীব্র স্রোত আমার মস্তিষ্ক থেকে শির দ্বারা বেয়ে পায়ের পাতা পর্যন্ত নেমে গেল। আমার হাত পা থরথর করে কাঁপতে শুরু করলো। আমি স্টিয়ারিং হুইলটা এত জোরে আঁকড়ে ধরলাম যে আমার আঙুলের গাঁটগুলো সাদা হয়ে গেল। গাড়ির পেছনে তো শুধু একটা লাশ রাখা আছে, একটা মৃতদেহ যার মধ্যে কোনো প্রাণ নেই, যে কথা বলার ক্ষমতা অনেক আগেই হারিয়ে ফেলেছে, যার অনুভূতির শক্তি নেই, যার একটা নিঃশ্বাস নেয়া বা ফেলার মতো ক্ষমতাটুকুও নেই। আর এই গাড়িতে সেই লাশ আর আমি ছাড়া তৃতীয় কোনো ব্যক্তিও তো নেই। তাহলে এত কর্কশ, এত ভয়ঙ্কর কণ্ঠে কে এই কথা বলল? কে বলল যে সে নেমে যাবে? এই প্রশ্নগুলো আমার মাথায় ঘুরপাক খেতে লাগলো, কিন্তু আমি কোনো উত্তর খুঁজে পেলাম না। আমার মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছিল। আমি বুঝতে পারছিলাম না এই কণ্ঠস্বর কি আমার মনের ভুল, নাকি সত্যিই পেছনের কেবিন থেকে কেউ কথা বলছে। যদি সত্যি কেউ কথা বলে থাকে, তাহলে সে কে? ওই লাশটা, নাকি অন্য কোনো অদৃশ্য খারাপ জিনিস যা ওই মৃতদেহটাকে আশ্রয় করে আমার সাথে কথা বলছে? এই চিন্তাটা মাথায় আসতেই আমার শরীর অবশ হয়ে গেল। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হচ্ছিল আমি এখনই জ্ঞান হারাবো, আমি আর এক মুহূর্ত গাড়ি চালাতে পারবো না। আমার মনে হচ্ছিল আমার হৃৎপিণ্ডটা হয়তো আর চলবে না। এই ভয়ঙ্কর রাতের অভিজ্ঞতা আমার সহ্য করার ক্ষমতার বাইরে চলে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম আমি এক ভয়ঙ্কর ফাঁদে আটকে পড়েছি, যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা আমার জানা নেই। সেই কর্কশ এবং ভয়ঙ্কর কণ্ঠস্বরের আদেশটা আমার কানে বাজছিল, এখানেই গাড়ি থামা, আমি নেমে যাব। আমার পুরো শরীরটা যেন ভয়ে জমে গিয়েছিল। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকানোর সাহসটুকু আমি সঞ্চয় করতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল পেছনে তাকালেই আমি এমন কিছু দেখে ফেলবো যা দেখার পর হয়তো আমি আর বেঁচে থাকবো না। আমার চোখ দুটো সামনের ভেজা রাস্তার উপর স্থির হয়েছিল, কিন্তু আমি আসলে কিছুই দেখছিলাম না। আমার সমস্ত চেতনা জুড়ে ছিল শুধু ওই কণ্ঠস্বর আর তার থেকে তৈরি হওয়া তীব্র আতঙ্ক। আমি মনে মনে আল্লাহর নাম নিচ্ছিলাম, বারবার দোয়া পড়ছিলাম যেন এই বিপদ থেকে তিনি আমাকে রক্ষা করেন। আমার হাত পা তখনও কাঁপছিল। কয়েক মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল আমি হয়তো জ্ঞান হারিয়ে ফেলবো, কিন্তু আমাকে বাঁচতে হবে, আমাকে এই পরিস্থিতি থেকে বের হতে হবে। এই চিন্তাটা আমাকে কোনো মতে সজাগ করে রাখলো। অনেকটা সাহস সঞ্চয় করে খুব ধীরে ধীরে, প্রায় কয়েক যুগ সময় নিয়ে আমি আমার ঘাড়টা পেছনের দিকে ঘোরালাম। আমার হৃৎপিণ্ডটা এমনভাবে ধুকপুক করছিল যে আমার মনে হচ্ছিল বুকের পাঁজর ভেঙে বেরিয়ে আসবে। আমি পেছনের কেবিনের দিকে তাকালাম। ছোট কাচের জানালা দিয়ে আবছা আলোয় ভেতরটা দেখা যাচ্ছিল, কিন্তু সেখানে কেউ ছিল না। সবকিছু আগের মতোই স্বাভাবিক। সাদা কাফনে মোড়ানো নিথর দেহটা স্ট্রেচারের ওপর শুয়ে আছে।
কোনো নড়চড় নেই। আমার মনের ভেতর সামান্য স্বস্তি ফিরে এলো। তাহলে কি ওটা আমার মনের ভুল ছিল? অতিরিক্ত ভয় আর ক্লান্তির কারণে আমি কি এমন কিছু শুনেছি যা আসলে ঘটেনি? আমি নিজেকে এই বলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমার মন পুরোপুরি শান্ত হলো না। আমি গাড়িটা রাস্তার একপাশে থামালাম, ইঞ্জিন বন্ধ করলাম না, হেডলাইটও জ্বলছিল। আমি খুব সাবধানে কাঁপা কাঁপা হাতে ড্রাইভিং সিট আর পেছনের কেবিনের মাঝখানে থাকা ছোট্ট দরজাটা খুললাম। আমার উদ্দেশ্য ছিল ভালো করে ভেতরটা দেখা, নিশ্চিত হওয়া যে সবকিছু ঠিক আছে। দরজাটা খুলতে একটা ঠান্ডা স্যাঁতস্যাঁতে বাতাস আমার মুখে এসে লাগলো। আমি ভেতরে উকি দিলাম। স্ট্রেচারের ওপর লাশটা ঠিকঠাকই আছে, চারপাশে আর কিছুই নেই, সবকিছু স্বাভাবিক। আমি গাড়ির জানালা দিয়ে মাথা বের করে বাইরের রাস্তাটা একবার দেখলাম। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, মুষলধারে বৃষ্টি তখনও ঝরছে। রাস্তা একদম ফাঁকা। এই দীর্ঘ 2-2.5 ঘন্টার যাত্রায় আমি হাতে গোনা মাত্র 2টো গাড়িকে উল্টো দিক থেকে আসতে দেখেছি। এছাড়া কোনো মানুষ বা অন্য কোনো যানবাহন আমার চোখে পড়েনি। চারদিক এতটাই নির্জন যে আমার নিজের অস্তিত্বকেই অবাস্তব বলে মনে হচ্ছিল। আমার ভয়টা আবার নতুন করে ফিরে এলো। আমার সাথে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কোনোভাবেই অতি সাধারণ বা মনের ভুল হতে পারে না। প্রথমত, সে অদ্ভুত লোকটার আবির্ভাব ও অন্তর্ধান। দ্বিতীয়ত, পাশের সিটে অদৃশ্যকার উপস্থিতির অনুভূতি। আর সবশেষে পেছনের কেবিন থেকে ভেসে আসা সেই ভয়ঙ্কর কণ্ঠস্বর। এই সব কিছু মিলিয়ে আমার মনে এক প্রচণ্ড আতঙ্ক তৈরি হয়েছিল। আমি আর দেরি না করে গাড়ি চালাতে শুরু করলাম। আমার একটাই লক্ষ্য, যত দ্রুত সম্ভব এই রাস্তার শেষ করা। আকাশে যখন বিদ্যুতের ঝলকানি হচ্ছিল তখন চারপাশটা ক্ষণিকের জন্য আলোকিত হয়ে উঠছিল, কিন্তু প্রতিটা ঝলকানির সাথে সাথে আমার কলিজাটাও যেন ভয়ে কেঁপে উঠছিল। মনে হচ্ছিল ওই আলোতে না জানি আবার কোন ভয়ঙ্কর দৃশ্য আমার চোখে পড়ে যায়। এমন সময় আমি হঠাৎ করে একটা নতুন শব্দ শুনতে পেলাম। শব্দটা আসছিল অ্যাম্বুলেন্সের পেছন থেকে। কিছুটা এমন শব্দ যেন কেউ বা কারা অ্যাম্বুলেন্সের পেছনে পেছনে দৌড়াচ্ছে। ভেজা রাস্তায় সপাসপ করে পা ফেলার শব্দ। কিন্তু এটা কোনো সাধারণ দৌড়ানোর শব্দ ছিল না। পায়ের শব্দটা স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি ভারী আর দ্রুত ছিল। মনে হচ্ছিল যেন একাধিক মানুষ সর্বশক্তি দিয়ে আমার গাড়িটাকে ধরার জন্য দৌড়াচ্ছে। কোনো কথা বা চিৎকারের আওয়াজ ছিল না, ছিল শুধু সেই দ্রুত গতির পায়ের শব্দ। শব্দটা শুনে আমার শরীর আবার অসাড় হয়ে গেল। আমি রিয়ার ভিউ মিররে তাকালাম, কিন্তু হেডলাইটের আলো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। কিন্তু শব্দটা এত স্পষ্ট ছিল যেটা কোনোভাবেই আমার শোনার ভুল হতে পারে না। আমি আরো ভয় পেয়ে গেলাম, কিন্তু আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম, যাই ঘটুক না কেন আমি আর গাড়ি থামাবো না। একেবারে ঠিকানায় পৌঁছেই গাড়ি থামাবো, তার আগে নয়। আমি অ্যাক্সিলারেটরে আরো জোরে চাপ দিলাম। গাড়ির গতি বাড়ার সাথে সাথে পেছনের সেই দৌড়ানোর শব্দটাও যেন পাল্লা দিয়ে বাড়তে লাগলো। আমার মনে হচ্ছিল তারা বুঝে এবার আমার গাড়িটা ধরেই ফেলবে। এই ভয়ঙ্কর পরিস্থিতিটা প্রায় মিনিট 10 ধরে চলল। তারপর হঠাৎ করে সেই দৌড়ানোর শব্দগুলো থেমে গেল। যেমন আকস্মিকভাবে শুরু হয়েছিল ঠিক তেমনই আকস্মিকভাবে মিলিয়ে গেল। চারদিকে আবার আগের মতোই বৃষ্টির শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। ততক্ষণে আমি প্রায় বেশিরভাগ রাস্তা পার হয়ে গেছি। গন্তব্যে পৌঁছাতে আর মাত্র আধা ঘন্টা বা 20 মিনিটের মতো রাস্তা বাকি ছিল। আমি অনবরত আল্লাহর নাম নিচ্ছিলাম আর গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তে আমার কানের পাশ দিয়ে একটা প্রচন্ড জোরে শব্দ হলো। মনে হলো খুব জোরে শব্দ করে অ্যাম্বুলেন্সের পেছনের দরজাটা খুলে গেল। একটা ধাতব ক্যাচ ক্যাচ শব্দ, আর তারপরেই সজোরে ধাক্কা লাগার আওয়াজ। এই শব্দ শুনে এবার আমি প্রচন্ড ভয় পেলাম। আমার মনে হলো ওই খারাপ জিনিসগুলো হয়তো শেষ পর্যন্ত গাড়ির ভেতরে ঢুকেই পড়েছে। তারা হয়তো এখন লাশের সাথে কিছু একটা করবে। আমার দায়িত্বের কথা ভেবে আমার মনটা ছটফট করে উঠল, কিন্তু গাড়ি থামানোর সাহস আমার হচ্ছিল না। আমি এক ভয়ঙ্কর দ্বিধায় পড়ে গেলাম। আমি কি গাড়ি থামিয়ে লাশটা পরীক্ষা করব, নাকি নিজের জীবন বাঁচিয়ে একেবারে ঠিকানায় গিয়ে থামবো? আমার মন গাড়ি থামাতে চাইছিল না, কিন্তু লাশটা ঠিক মতো পৌঁছে দেওয়াটাও আমার দায়িত্ব। অনেক ভেবে আমি সিদ্ধান্ত নিলাম গাড়ি না থামিয়েই আমি পেছনের অবস্থাটা দেখব। যেহেতু আমি গাড়ি থামাতে পারবো না বলে ঠিক করেছিলাম, তাই আমি গাড়ি চালাতে চালাতেই খুব সতর্কতার সাথে ক্যাবিনেটের সেই ছোট দরজাটা আবার খুললাম, এক নজর ভেতরে দেখার জন্য। আর দরজাটা খুলে ভেতরে যা দেখলাম তাতে আমার চোখ ছানা বড়া হয়ে গেল। আমার শরীরের সমস্ত রক্ত জমে বরফ হয়ে গেল। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল এবং পৃথিবীটা আমার চোখের সামনে ঘুরতে শুরু করলো। ক্যাবিনেটের সেই ছোট্ট দরজাটা খুলে ভেতরে তাকিয়ে আমার পৃথিবীটা যেন এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল। আমার চোখ দুটো যা দেখেছিল তা আমার মস্তিষ্ক বিশ্বাস করতে পারছিল না। আমি দেখলাম অ্যাম্বুলেন্সের পেছনের দরজাটা আগের মতোই বন্ধ আছে।
বাইরে থেকে কোনো কিছু ভেতরে প্রবেশ করেনি, কিন্তু ভয়ঙ্কর দৃশ্যটা ছিল অন্য জায়গায়। যে লাশটা এতক্ষণ স্ট্রেচারের ওপর সাদা কাফনে মোড়া অবস্থায় শুয়েছিল, সেই লাশটা আর সেখানে নেই। সেটা এখন স্ট্রেচার থেকে নেমে অ্যাম্বুলেন্সের মেঝেতে দাঁড়িয়ে আছে, ঠিক আমার দিকে পেছন ফিরে, অ্যাম্বুলেন্সের পেছনের দরজার দিকে মুখোমুখি হয়ে। সাদা কাফনে মোড়া একটা পূর্ণাঙ্গ অবয়ব কোনো কিছুর সাহায্য ছাড়াই স্থির হয়ে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখার পর আমার আর কোনো অনুভূতি কাজ করছিল না। আমার ভয়, আতঙ্ক, বিস্ময় সবকিছু যেন এক বিন্দুতে এসে মিশে গিয়েছিল। আমার মনে হচ্ছিল আমার হৃৎপিণ্ডটা বুঝি ফেটে যাবে। একটা মৃতদেহ যার নিজের কোনো শক্তি নেই, সে কিভাবে স্ট্রেচার থেকে নেমে দাঁড়াতে পারে? এই অসম্ভব অবাস্তব দৃশ্যটা আমার সহ্য করার ক্ষমতার বাইরে ছিল। আমার চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসতে লাগলো। আমার মাথাটা ঘুরতে শুরু করলো। আমি স্টিয়ারিং হুইলের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। আমার হাত পা আর আমার কথা শুনছিল না। গাড়ি চালানো অবস্থাতেই আমি জ্ঞান হারিয়ে ফেললাম। আমার শেষ যা মনে আছে তা হলো অ্যাম্বুলেন্সটা রাস্তার একপাশে তীব্র গতিতে হেলে পড়ছে, আর আমার চোখের সামনে সেই ভয়ঙ্কর দৃশ্যটা স্থির হয়ে আছে। এরপর কি হয়েছে আমি কিছুই জানি না। যখন আমার জ্ঞান ফিরলো তখন আমি চোখে মেলে দেখলাম চারদিকে সকালের আলো ফুটে গেছে। আমি একটা বাড়ির বারান্দায় একটা চৌকির ওপর শুয়ে আছি। তখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আমার মাথায়, হাতে পায়ে হালকা ব্যথা। আমি ধর্মর করে উঠে বসলাম। জায়গাটা আমার অচেনা। আমার চোখের সামনেই রাস্তায় আমার অ্যাম্বুলেন্সটা পার্ক করা। সেটার সামনের অংশটা একটু থেতলে গেছে, বোঝা যাচ্ছে কোনো কিছুর সাথে ধাক্কা লেগেছিল। বাড়ির আশপাশে বেশ কয়েকজন লোক জড়ো হয়ে আমাকে দেখছে। আমাকে উঠতে দেখে একজন মধ্যবয়স্ক লোক আমার দিকে এগিয়ে এলেন। তার চোখে মুখে উদ্বেগের ছাপ। তিনি আমার পাশে বসে শান্ত গলায় বললেন, বাবা, এখন কেমন লাগছে তোমার? জ্ঞান ফিরেছে? আমি ফ্যাল করে তার দিকে তাকিয়ে রইলাম। লোকটা নিজের পরিচয় দিয়ে বললেন, আমি তুমি যে লাশটা এনেছো সম্পর্কে তার দূর সম্পর্কের চাচা হই। আমরা তো সারা রাত ধরে লাশ আসার অপেক্ষায় ছিলাম, কিন্তু সকালে আমাদের গ্রামেরই একজন ছেলে ওই রাস্তা দিয়ে শহরে যাওয়ার সময় তোমার গাড়িটা দেখে। রাস্তার পাশে একটা গাছের সাথে ধাক্কা লেগে পড়েছিল। অবস্থা দেখে মনে হচ্ছিল কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। তিনি এক নাগারে বলে চললেন। ছেলেটা ভয় পেয়ে পুলিশে ফোন দেয়। পুলিশ এসে যখন অ্যাম্বুলেন্সের দরজা খোলে তখন দেখে তুমি ড্রাইভিং সিটে অজ্ঞান হয়ে পড়ে আছো। আর পেছনের অবস্থা ছিল আরো অদ্ভুত। লাশটা স্ট্রেচার থেকে নিচে অ্যাম্বুলেন্সের মেঝেতে পড়েছিল, আর তার গায়ের কাফনের কাপড়টা প্রায় পুরোটাই খোলা ছিল। তখন তার চেহারা দেখে আমাদের সেই পরিচিত ছেলেটা চিনতে পারে। তারপর সে পুলিশকে সব খুলে বললে পুলিশই তোমাকে সহ লাশ আর তোমার অ্যাম্বুলেন্স আমাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। সবকিছু শোনার পর লোকটা আমার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, তোমার সাথে ঠিক কি হয়েছিল বাবা? তুমি জ্ঞান হারিয়ে ফেললে কিভাবে? গাড়িটা নিয়ন্ত্রণ হারালোই বা কেন? লোকটার প্রশ্ন শুনে আমার ভেতরটা কেঁপে উঠল। রাতের সেই ভয়ঙ্কর ঘটনাগুলো এক এক করে আমার চোখের সামনে ভেসে উঠল। সেই কালো চাদরের অবয়ব, সেই অদৃশ্য উপস্থিতি, সেই কর্কশ কণ্ঠস্বর, আর সব শেষে কাফনে মোড়া লাশের সেই দাঁড়িয়ে থাকা দৃশ্য। আমি কি বলবো এই লোকটাকে? আমি যদি সত্যি কথা বলি তাহলে কি কেউ আমার কথা বিশ্বাস করবে? সবাই হয়তো আমাকে পাগল ভাববে। আমি শুধু ফ্যাল করে লোকটার দিকে তাকিয়ে রইলাম। আমার মুখ দিয়ে কোনো কথা বের হলো না। সকালের আলোয় তখনও বৃষ্টি হচ্ছিল। আমি দেখতে পেলাম যেখানে আমি শুয়ে আছি তার থেকে একটু দূরে বাম পাশের একটা বড় জায়গায় লাশটা একটা খাটিয়ার ওপর রাখা আছে। আত্মীয় স্বজনরা কান্নাকাটি করছে, লোকজন সেই লাশ দেখছে। আমি আর লোকটার কথার কোনো সোজা জবাব দিতে পারলাম না। ইনিয়ে বিনিয়ে বললাম, আসলে কাল রাতে আমার শরীরটা হঠাৎ খুব খারাপ লাগছিল। মাথাটা প্রচন্ড ঘুরতে শুরু করে, তাই হয়তো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। লোকটা হয়তো আমার অবস্থা বুঝতে পারলেন। তিনি আর বেশি কিছু জিজ্ঞেস করলেন না। কিছুক্ষণ পর প্রাথমিক কথাবার্তা শেষে আমি তাদের কাছ থেকে বিদায় নিলাম। আমার শরীরটা দুর্বল লাগছিল, কিন্তু আমি আর এক মুহূর্ত ওই বাড়িতে থাকতে চাইছিলাম না। আমি দ্রুত আমার অ্যাম্বুলেন্সে উঠে বসলাম। গাড়িটা স্টার্ট দিয়ে হাসপাতালের দিকে রওনা দিলাম। গাড়ি চালিয়ে আসার সময় আমি শেষবারের মতো আয়না দিয়ে ওই বাড়িটার দিকে তাকালাম। আমার চোখ পড়ল খাটিয়ার ওপর রাখা সেই লাশটার দিকে, আর সাথে সাথেই আমার পুরো শরীরটা ভয়ে শিউরে উঠল। রাতের ঘটনাগুলো আবার আমার মনে পড়ে গেল। আর ওই লাশটা কিভাবে অ্যাম্বুলেন্সের দরজার মুখোমুখি হয়ে স্থির দাঁড়িয়েছিল, সেই ভয়ঙ্কর দৃশ্যটা আমার চোখের সামনে জীবন্ত হয়ে ভেসে উঠল। আমি তাড়াতাড়ি সেখান থেকে চলে এলাম, কিন্তু আমি জানতাম এই স্মৃতি আমি কোনোদিনও ভুলতে পারবো না। রাতে আমার সাথে যা ঘটেছিল সেই কথা আমি আজ পর্যন্ত কাউকে বলতে পারিনি, কারণ আমি জানি এই ঘটনার কোনো ব্যাখ্যা নেই। এটা এমন এক অভিজ্ঞতা যা শুধু অনুভব করা যায়, কাউকে বোঝানো যায় না। সেই রাতটা আমার জীবন থেকে কেড়ে নিয়েছিল আমার সাহস,
আমার স্বাভাবিকতা, আর দিয়ে গিয়েছিল এক আজীবনের আতঙ্ক, যা আমি আজও বয়ে বেড়াচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি একটু পরিচয় দিই কারণ অনেক লিসেনার্স নতুন নতুন এসেছে। আমার নাম ডক্টর আলী। তো আজকে যে ঘটনাটা নিয়ে আসছি, আমাকে রূপম আপু পাঠিয়েছেন। উনি যেভাবে বলছেন সেভাবেই বলছি। আসসালামু আলাইকুম, আমি রূপম। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি মূলত আমাদের বাসা কেন্দ্রিক। আমরা নিজেদের থাকার জন্য সাভারে কিছু পরিমাণ জমি কিনি। আমার আবু 5 তলা ফাউন্ডেশন দিয়ে 3 তলা বাড়ি কমপ্লিট করে। আমরা স্থায়ীভাবে ওখানে বসবাস করা শুরু করি। ঘটনাটা মূলত আমাদের সবার সাথেই ঘটে। প্রথমে ঘটে আমার সাথে। আমরা বাড়িতে ওঠার পর কয়েক মাস ভালোই দিন কাটছিল। তবে একদিন রাতে আমি শুয়ে আছি, ঘুম আসবে আসবে এমন অবস্থা, হঠাৎ করেই একটা ক্যাচ ক্যাচ শব্দ হতে থাকে। জানালা বন্ধ হবার খোলার, জানালা বরাবর। আমার ঘুম ভেঙে গেলে আমি উঠে দেখি আমার জানালা একটা হাত। আসলে এটা হাতও না, কেমন একটা ধোঁয়াশে হাত, ধোঁয়াশাওয়ালা, ধোঁয়াটে আমার জানালার এই পাশ থেকে ও পাশে নখ দিয়ে আঁচড় মারতে মারতে যাচ্ছে। আর তার সেই নখের জন্যই জানালার থাই গ্লাস থেকে ক্যাচ ক্যাচ শব্দ আসছিল। আমি দেখার জন্য উঠি। যখন আমি জানালা দিয়ে দেখার চেষ্টা করি তখন মনে হলো একটা লাল আভা আমার ঘরের কার্নিশের উপরে এসে বসলো। ছোট্ট একটা আলো, একদম লাল দেখে মনে হয় যে ওই জায়গাটা কাভার করে রেখেছে একটা ডিম লাইটের মতো। আর তার চারপাশে চক্কর কাটছে 2টা অবয়ব। মনে হচ্ছে তারা সেই লাল আলোটাকে পাহারা দিচ্ছে। আর কেমন যেন একটা কুটকুট শব্দ আসছে, মনে হচ্ছে কোনো ইঁদুর জাতীয় কিছু আমার ঘরে প্রবেশ করে কিছু একটা খাচ্ছে। শব্দের সাথে সাথে সেই অবয়ব দেয় চক্কর দেখে আমি খুব ভয় পেয়ে যাই। আম্মাকে ডাকি, আমার পাশে ঘুমাতে বলি। সেদিন রাতের মতো আমি ঘুমিয়ে পড়লাম। আগের রাতে যেমন ইঁদুরের কুটকুট শব্দ হচ্ছিল, সেই শব্দটা পুনরায় হচ্ছে। গত রাতে ভয় পাওয়ার পর এই বিষয়টা আম্মাকে আমি বলিনি। আমি কোনোভাবে চোখ বন্ধ করে রাখছিলাম যাতে শব্দটা আমার কানে না এসে পৌঁছায়, আমাকে যেন নতুন করে আরো কিছু দেখতে না হয়। কিন্তু চোখ বন্ধ করে বেশিক্ষণ থাকতে পারছিলাম না। মনে হচ্ছিল আমার এখন ওঠা দরকার। এক পর্যায়ে আমি বিছানা ছেড়ে উঠলাম। আমার বিছানার সাথেই আবার একটা থাই গ্লাস আছে, জানালার থাই গ্লাস লাগানো। জানালা না খুলে আমি থাই গ্লাস দিয়ে দেখছিলাম। জানালা দিয়ে আবার আমাদের মেইন গেটটা দেখা যায়। গেটের সামনে এখানে আমি দেখলাম একটা অদৃশ্য কিছু। আমার পক্ষে এটা অদৃশ্য কিছুটা দেখি আমি, যেটা আমার পক্ষে মেনে নেওয়া দুঃখজনক ছিল। আগের দিন রাতে কার্নিশের উপর যে 2টা অবয়ব ছিল, সেই 2টা অবয়বই। তারা দুইজনই আমাদের মেইন গেটের ওখানে। তবে একজন শুয়ে আছে আর একজন ইটের ওপর। বাড়ি করার সময় কিছু ইট আর কংক্রিট ছিল যাতে রাস্তাটা শক্ত হয়, এই জন্য আমরা ফেলে রেখেছিলাম। সেই কংক্রিটের উপর একটা অবয়ব শুয়ে আছে, আর একটা অবয়ব ওর হাতে একটা বড় ইট। আমি যখন তাদের দিকে তাকাই, সেই মুহূর্তে সেই অবয়বটা কয়েক সেকেন্ডের মধ্যে এসে যেখানে দাঁড়িয়েছিল সেখানে শুয়ে থাকা অবয়বটার মাথার উপর জাস্ট একটা বাড়ি দিল। একটানা একসাথে অনেকগুলো বাড়ি দিতেই থাকলো। মনে হলো এটা মানুষের মাথা না, একেবারে সেই শুয়ে থাকা অবয়বটার মাথা থেতলে গেল। মনে হচ্ছে চারিদিকে রক্ত ছিটিয়ে আছে। রাতের বেলায় যেটা দেখলাম একদম স্পষ্ট দেখলাম, একদম চোখের সামনে। আমি তখন ওই দিন রাতে বেশ ভয় পেয়ে যাই। ভয় পাওয়ার পর আমি নিচে নেমে চিৎকার দিই, আম্মাকে ডাকি আর বলতে থাকি, আম্মা এরকম এরকম আমার ভয় করছে, তুমি গেটটা খোলো। আমরা ফ্যামিলি মেম্বার মোটামুটি 5 জন ছিলাম। আমার চিৎকার শুনে আমার আব্বা, আম্মা, আমার বড় ভাই গেট খুলে বের হয়। আমরা সকলে মিলে রুম থেকে বের হয়ে গেট খুলে লাইট দিয়ে চারপাশ দেখি। আমাদের এই দিকটা আবার অনেকটা ফাঁকা জায়গা, তাই রাতের বেলা চারদিকে ফাঁকা দেখলাম। আর সবকিছুই ঠিক আছে, একদম নর্মাল। আমার এমন অবস্থা দেখে আম্মা আব্বা বুঝছিল যে আমি অনেক ভয় পেয়েছি। সেদিন রাতে আম্মা আমার সাথে ঘুমালো। আম্মা সেদিন ফজরের নামাজের জন্য উঠেছে। আমি তখনও ঘুমে, আর আম্মা ফজরের নামাজের একটু আগে উঠেছে। তো আমাদের বাড়ির সামনে কিছু সবজি লাগানো আছে, বাগানের মতো আর কি। সেখানে একটা কল আছে। আম্মা দরজা খুলে সেখানে অজু করার জন্য যায়। আম্মা দেখে আমাদের বাড়ির পেছনে যে তেঁতুল গাছটা আছে সেখানে 2-3 জন লোক উঠে বসে আছে। তা আমাদের বাড়ির উচ্চতা থেকে তেঁতুল গাছের উচ্চতা অনেক বেশি। আমার আম্মা দেখে 2-3টা মানুষ যখন গাছে ওঠে, গাছ ধরে ধরে ঝাঁক্কানি দিলে যেমন শব্দ হয়, খুব সজোরে সেখানে কেউ তেঁতুল গাছটা ঝাঁকি দিচ্ছে। আম্মা জোরে ডাক দিয়ে জিজ্ঞাসা করে, কে রে? আম্মা চিন্তা করেছে আসলে কোনো চোর হয়তো বা কিছু একটা। আর চোর থাকাটা খুবই স্বাভাবিক, যেহেতু আমাদের বাড়িটা ফাঁকা জায়গা ছিল। যখন আম্মা জিজ্ঞেস করলো, কে কে,
তখন কোনো উত্তর নাই, শুধু কয়েকটা সেকেন্ড ঝাঁকি দিয়েই সব স্টপ হয়ে গেল। আম্মা তাড়াতাড়ি কাজ শেষ করে ওনার রুমের ভেতর চলে যায়। ঘরে এসে ওনার নামাজ কালাম পড়লো। পরে সকালবেলা আমাকে জিজ্ঞাসা করলো, আমি সবকিছু বললাম। পরে আম্মা হয়তো বুঝলো যেহেতু ফাঁকা জায়গা অনেকদিন ধরে পড়া ছিল, পরিত্যক্তই ছিল, প্লট করে বিক্রি করা হয়েছে। সেদিন দুপুরবেলা আমি আর আমার আম্মা এক কাজ করছিলাম। কাজ করার এক পর্যায়ে দুপুরবেলা আমাদের বাসায় দুইটা লোক আসে। একদম ভর দুপুরে দুইটা লোক আসে আমাদের বাসায় এসে মেইন গেট ধরে দুইটা লোক ঠক ঠক শব্দ করে ডাক দেয়। আমার রুম থেকে বের হয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। পরে ওনারা বলে যে আমাদেরকে একটু পানি দেওয়া যাবে, আমরা অনেক দূর থেকে আসছি। আম্মা ভয় পাচ্ছিল যেহেতু দিনের বেলা দুপুর টাইম, ভাবলো কে না কে আসলো, ভাইয়াও বাসায় নেই, আব্বু বাসায় নেই। এই লোকগুলো এক পর্যায়ে বলতে থাকলো যে পৃষ্ঠাগুলো বাড়ির ভেতরে না রাখলে কি হতো না, এরকম যুবতী মেয়ে, আর এমন যুবতী মেয়ে নিয়ে কেউ এরকম জায়গায় আসে, দেখেন কি করবেন আপনারা, না হলে সামনে কিন্তু বিপদ আছে। আম্মা চেঁচিয়ে উঠলো, কিসের বিপদ, কে আপনারা, কি বলছেন, কিসের পৃষ্ঠা, কিসের খাতা। আম্মার কথা না বাড়িয়ে বললো পানি খেলে খান, না হলে চলে যান। ওনারা কিছু না বলে হাসতে হাসতে চলে গেল। পরে আম্মা চিন্তা করলো দুইটা মানুষ আসলো, কিসের কাগজের কথা বললো, কিসের পৃষ্ঠার কথা বললো। মেয়েটা রুমে এমন আজে বাজে জিনিস দেখে। আসলে আম্মা একটা বিষয় জানতো না, আমাদের বাসা করার পর আমার রুমে কয়েকটা ছবি আর কিছু সংকেত আঁকা কাগজ পেয়েছিলাম, যেগুলো দেখে মোটামুটি মনে হচ্ছিল এগুলা তাবিজ বা কোনো কিছু করা আগেই হয়েছিল। আর আমার রুমে আমি একদিন হঠাৎ করে সেই কাগজের ছবিগুলা পাই। আমি ভয় আর কাউকে দেখাই না, আমি আমার পড়ার ড্রয়ারে রেখে দিই। আম্মা আর এটা জানতো না। আমি যে আগে ছবি আর খাতা পৃষ্ঠা এসব বিষয় দেখেছি সেটা আম্মা জানতো না। যাই হোক, সেদিন সন্ধ্যাবেলা আমাদের বাড়ির পেছনে মণ্ডলদের কবর বা সমাধিস্থল আছে, যেহেতু তারা হিন্দু ধর্মাবলম্বীর। ওই সমাধিটা হচ্ছে রাস্তার পাশে, পাকা রাস্তার এক পাশে ওই সমাধিটা জঙ্গলের মতো হয়ে আছে, অনেকদিন পরিষ্কার করা হয় না। তা আমার বড় ভাই সেদিন সন্ধ্যার দিকে সেই রাস্তা দিয়ে বাড়ি আসছিল। আমরা যেখানে জায়গা কিনেছি, সন্ধ্যা হলে সেই জায়গাটা একদম নীরব হয়ে ফাঁকা হয়ে যায়। ওর সাথে ফোন ছিল, তো সেই ফোনের লাইটটা ধরে বাড়ি আসছিল। যখন ওই সেই সমাধির রাস্তা ধরে আসলো, ঠিক তখনই ওর ফোনের লাইটটা জাস্ট অফ হয়ে যায়। লাইট জ্বালানো ছিল, তাছাড়া ওর ফোনে কোনো সমস্যা ছিল না যে হুট করে অফ হয়ে যাবে। নর্মাল চাইনিজ ফোন হলে হ্যাং করে, কিন্তু ওর ফোনটা এমনিতেই কখনো হ্যাং করে নাই, আর হ্যাং করার কথাও না। ভালো কোম্পানির ফোন ছিল, আইফোন ছিল। হুট করে ফোনটা বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার পরপরই ও ভীষণ ভয় পায়, আর তখনই খচখচ একটা শব্দ বাম পাশ থেকে ওর কানে আসে। সমাধিটার ওখান থেকে কেমন একটা শব্দ আসছিল, খসখস, মানে জঙ্গল পাড়ানোর সময় যেরকম শব্দ আসে ওরকম। আর ওগুলো ইচ্ছা মতো চেঁচাতে শুরু করলো ওখান থেকে। আমাদের বাসাটা বেশি দূরে না। ভাই জোরে জোরে চিৎকার দিতে থাকলো। তাছাড়া ভাই আর একটা বিষয় লক্ষ্য করলো, কুকুরগুলো নর্মাল সাইজের না, ওখানে একটা কুকুর আসে নর্মাল সাইজের থেকে খুব বেশি বড়। আমার ভাইয়ের তাড়ানোর চেষ্টা করলো, কিন্তু তাড়াতে না পেরে জোরে চিৎকার দিয়ে আমাদের ডাকাডাকি করছিল। যখন এমনভাবে ভাই আমাদের ডাকছিল, ঠিক তখনই ওর গায়ে কেউ গরুর গোবর ছুঁড়ে মারে। ওইদিকে অনেকেই গরু পালে, আর আমার ভাইয়ের শরীরে অনেকগুলো গোবর ছুঁড়ে মারলো, কে জানি। গোবরগুলো ছুঁড়ে মারার সাথে সাথে কুকুরগুলো উল্টো দিকে দৌড় দিল। সেই সাথে আমার ভাইও একটা দৌড় দেয়। দৌড় দিয়ে বাসার সামনে এসে অনেক জোরে জোরে গেট ধাক্কা দিতে থাকে। তো আমার গেট খোলার পর ভেতরে আসার পর আমার দেখে যে সারা শরীরে গোবর দেওয়া। আমার জিজ্ঞেস শরীরে গোবর কোত্থেকে আসলো। তো ভাইয়া খুব অস্থির ফিল করছিল। ভাইয়া বলতে থাকে, আমার খুব ভয় লাগছে, আগে আমাকে পরিষ্কার করো, গোসল করার পর গোসল করব। তো গোসল করার পর ভাইয়া আম্মাকে আর আমাকে সবকিছু বলে। আমরা শুনে ভয় পেয়ে যাই। আম্মা বুঝলো যে আমার সাথেও ঘটনা ঘটছে, ভাইয়ার সাথেও ঘটলো। আম্মা আব্বুকে ফোন দিয়ে সব বললো, আর বললো বাসায় আসার সময় যেন হুজুরের সাথে দেখা করে আসে। আমার আব্বু আবার যখন তখন বেশ অনেক রাত করে বাসায় আসে। আর আব্বু যখন বাসায় আসে তখন এই দিকের মণ্ডল পাড়ার আরো 2-3 জন ওনার সাথে আসে। এখানে হিন্দু পরিবার যারা আছে তারা অনেকেই রাত করে বাড়ি ফেরে, আর আসার সময় আব্বুর সাথে দেখা হয়ে যায়, আর ওনার সকলে মিলে একসাথে আসে। আমার আব্বুই মূলত সবার শেষে বাসায় আসে। আব্বু এসে বলে, তোমরা কি সব দেখছো, নাচ দেখছো? যাই হোক, আমি হুজুরের সাথে সব বলছি। হুজুর বললো যে কালকে ওদের নিয়ে যেতে, আমি তো সকালে কাজে চলে যাব, ওদেরকে নিয়ে গেলে হুজুর ওদেরকে ঝাড়ফুঁক করে দেবে। বাড়ির সবাই যেহেতু ঘটনা ঘটছে, তাই সন্ধ্যার সময় একটু নার্ভাসই ছিলাম। আমার বড় ভাই আমার পাশের রুমেই থাকে। সেদিন রাতে ভাইয়া তার রুমে শুয়েছিল। আমাদের নিচে আবার 4টা রুম। একটা রুম হচ্ছে গেস্টদের জন্য রাখা, 2টা রুম সবসময় ব্যবহার করার জন্য, আর একটা হচ্ছে কিচেনের জন্য।
আর বাকি যে রুমটা আছে সেটা আব্বুর কাছে কিছু কাজের জিনিসপত্র রাখা। তো ড্রয়িং রুমের মাঝখানে যে স্পেসটা ফাঁকা, ওখানে ডাইনিং টেবিলটা রাখা। অনেক রাতে আম্মা কাঁচা মাংসের গন্ধ পাচ্ছিল ওই দিন। কাঁচা মাংস ফ্রিজ থেকে বের করলে যেমন ঠান্ডা একটা গন্ধ আসে, ঠিক এরকম একটা ঠান্ডা গন্ধ বেরোচ্ছিল। তো আম্মু আব্বুর রুমের যে সাথে ডাইনিং রুমটা আছে, তা আম্মু প্রথমে ওঠে। রুমে দরজা লাগানো ছিল না, পর্দা দেওয়া ছিল। আম্মু দেখে ফ্রিজের ডিপটা খোলা। আম্মু ভাবলো কি ব্যাপার, ফ্রিজের ডিপ খোলা কেন? আম্মু ভাবছে আমরা আবার কিছু কিনলাম কিনা বা নিলাম কিনা। আমার আবার একটা পছন্দের জিনিস হচ্ছে, আমি খুব আইসক্রিম পছন্দ করি। বাসায় সবসময় আব্বু আইসক্রিম রাখার চেষ্টা করে। তা আম্মু ভাবলো আমি আইসক্রিম খেলাম কিনা, যার জন্য হয়তো আমি ভুলে ফ্রিজের দরজা খুলে রেখেছি। আম্মু গিয়ে দেখার চেষ্টা করে এরকম কাঁচা মাংসের গন্ধ ফ্রিজ থেকে আসছে কেন। আম্মু ভাবলো হয়তো ফ্রিজটা ভালোভাবে লাগানো হয় নাই, যার জন্য এমন গন্ধটা আসছে। আম্মা ফ্রিজের কাছে গেল দরজাটা লাগিয়ে দেওয়ার জন্য। উনি গিয়ে দেখে ফ্রিজের সাইডে যে ফাঁকা জায়গাটা, ওখানে কিছু একটা বসা, আর সেটার মাথার উপর আরেকজন বসা। একজনের কাঁধের উপর একজন উঠে বসলে যেরকম, ওখানে প্রথমজন ওনার উপরে কাঁধে আরেকজন বসা, আর হাতে একটা পলিথিন। হয়তো আমাদের ফ্রিজের ভিতর থেকে কোনো মাছ বা মাংস নিয়েছে, আম্মা সঠিক দেখেনি। একজন বসে আছে আর একজন সেই পলিথিনে হাত ঢুকিয়ে খাচ্ছে। একজন খাচ্ছে, একজনকে যেন দিচ্ছে। এরকম অদ্ভুত ব্যাপার দেখে আম্মা চোর চোর বলে চিৎকার দেওয়া শুরু করে। আম্মুর চিৎকার দেখে দুইটা অভাব জাস্ট মুহূর্তের মধ্যে যেগুলো হাত দিয়েছিল সেগুলো ফেলে জানালা ভেদ করে বের হয়ে গেল। মনে হলো জাস্ট কোনো বাতাস দৌড় দিয়ে আম্মুকে পাস করে চলে গেল। আম্মুর চিল্লানো শুনে আব্বু আসলো, এসে লাইট জ্বালালো। জ্বালানোর পর আমরা আসলাম। আমরা আসার পর দেখতে পাই আমাদের মাছের একটা প্যাকেট ছিল, যেটা আব্বু কয়েকদিন আগে 2-3 দিন হবে, শীতকাল ছিল, আমাদের এখানে মেলা হচ্ছিল। ওই মেলা থেকে আব্বু কিছু বোয়াল মাছ নিয়ে আসছিল। ওই মাছগুলো আম্মা পিস পিস করে রেখেছিল, ওগুলোই ওরা জাস্ট অর্ধেক খেয়েছে। এটা আব্বুকে দেখানোর পর আব্বু বেশ ভয় পায়। ওই দিন আমরা কেউ আলাদা ঘুমাই না, ভাইয়াও অনেক ভয় পাচ্ছিল। তাই ভাইয়া আব্বুর সাথে ঘুমায় আর আমি আম্মুর সাথে ঘুমাই। ওই ঘটনা ঘটার পর আমরা সবাই যার যার মতো করে ঘুমিয়ে যাই। সেদিন ফজরের নামাজের আগে আমাদের বাড়ির গেটে এত জোরে জোরে সাউন্ড করা হচ্ছিল যেন কেউ গেট রাগ নিয়ে ধাক্কা দিলে যেমন শব্দ হয়, ওইরকম ভাবে শব্দ হচ্ছে। আব্বু আর ভাইয়া যেহেতু নিচ তলায় শুয়েছিল, তারা দুজনই বের হয়। বের হয়ে আমাদের যে গেটের লকটা ছিল সেই লকটা দিয়ে উকি দিয়ে দেখার চেষ্টা করে আসলে কে ওখানে। আর তাছাড়া ভেতর থেকে কয়েকবার বলা হয়েছে কেউ কোনো সারা শব্দ করেনি। তাই আব্বু যখন গেট দিয়ে তাকায় দেখার জন্য, তখন আব্বু দেখে সেই গেটের লক দিয়ে কেউ একজন আব্বুর দিকে তাকিয়ে আছে। আব্বু আর ভাইয়া দেখলো তেঁতুল গাছটা যেখানে বসে আছে সেখানে দুজন বসে বসে হাঁটছে। তো আমরা যেরকম শেপ দেখেছি ঠিক ওরকম দুজন বসে বসে খুব শব্দ করে হাসাহাসি করছে। যে শব্দ শুনে আমার আব্বুর অলরেডি বুকে ব্যথা শুরু হয়ে যায়। আমার আব্বু এখানে স্ট্রোক করে বসে। স্ট্রোক করার পরে ভাইয়া যখন জোরে চিৎকার দেয় তখন আমরা নিচে নেমে আসি। আমরা নিচে আসার পর ফজরের আজান হয়ে যায়। এর মধ্যে আমার আব্বু বুকের ব্যথায় অনেক কাঁদতে থাকে, মানে হার্ট অ্যাটাক করে। আমরা স্থানীয় এক মেডিকেলে নিয়ে যাই। নেওয়ার পর ওখানে ডক্টর বলে আমার আব্বু একটা ছোট মাইনর অ্যাটাক করেছে হার্টের। তারপর ভালোই ইনজুরি হয়, ডক্টর ট্রিটমেন্ট করে। 2 দিন পর আমার আব্বু হাসপাতাল থেকে বাসায় আসে। হাসপাতাল থেকে বাসায় আসার পর আমার হুজুরকে সবকিছু জানাই। পরে হুজুর বাসায় নিয়ে আসি। আনার পর হুজুর বললে একটা মিলাদ দেন, যেহেতু নতুন বাড়ি করেছেন। পরে আমরা ভাবলাম যে আসলে ঠিকই, তো নতুন বাড়ি করেছে, তো আমাদের এখানে তো কোনো মিলাদ দেওয়া হয়নি, দোয়া পড়া হয়নি। বাড়ি করার শুরুতে দিয়েছিলাম, ওঠার পরে তো আর দেওয়া হয়নি। পরে পুরো বাসাটা পরিষ্কার করে আমরা মিলাদ দিলাম। পরের দিন আমার আব্বু মোটামুটি সুস্থ। সেদিন হুজুর যাওয়ার সময় বললো যে আমি এখন যাচ্ছি, যাওয়ার সময় গেটে কিছু একটা দিয়ে যাব। উনি আসলে গেটের বাইরে কোনো একটা কাগজ ঝুলিয়ে দিয়ে গেছিল, কিছু একটা লিখে। সেটা দিয়ে যাওয়ার পর সেদিন রাতে আমরা খাওয়া দাওয়ার পর তেমন রাতও না, 12টা কি 12:30 বাজে হয়তো। এই এলাকায় আসার পর আমরা তেমন রাত জাগতাম না, আমাদের একটু তাড়াতাড়ি ঘুমানো হয়। আর চারপাশটা যেহেতু নিস্তব্ধ, তাই রাত তেমন জাগা হয় না। আমরা 12টা কি 12:30 বাজে, আমরা সকলে সজাগ, সবাই কথা বলছিলাম। এর মধ্যে বাইরে প্রচন্ড ঝড় বাতাস শুরু হয়। আমরা সবাই সবার মুখের দিকে তাকালাম, এত রাতে ঝড় তুফান কোত্থেকে আসবে, তাও এই শীতের মধ্যে। আর ঠান্ডার মধ্যে তো ঝড় তুফান আসার প্রশ্নই আসে না, মনে হচ্ছে বালুর বা মাটির ঝড় হচ্ছে। আমার রুমের যে ব্যালকনি ছিল সেই ব্যালকনি দিয়ে ভাইয়া চারপাশে তাকায়। এত ঘটনা ঘটার পর ভাইয়া আর একা সাহসে কুলায় না নিচে যাওয়ার জন্য। ব্যালকনি দিয়ে দেখার চেষ্টা করলাম, দেখলাম গাছগুলোতে মনে হচ্ছে কতগুলো বাদুর ঝুলে আছে। তবে বাদুরের সাইজগুলো দেখে মনে হচ্ছে বানরের মতো। প্রত্যেকটা বাঁশঝাড়ের ভিতরে এমন ভাবে বাদুর ঝুলে আছে, আর ওগুলো এত জোরে নাড়াচাড়া করছে মনে হচ্ছে একটার একটার সাথে বাড়ি খাচ্ছে।
আর আমরা 4 জনই দেখলাম। এটা দেখার পর তো আমাদের ভয় অবস্থা খারাপ। এটা দেখার পর সবাই আতঙ্কে। আশেপাশে 2-1জনকে কল করা হলে তারা রেসপন্স করলো না, আর এত রাতে কেউ আসতেও চাচ্ছিল না। আমাদের আশেপাশে তেমন প্রতিবেশীও নেই। আমাদের বাসার পাশে একটাই প্রতিবেশী, একটু অন্যরকম, বলতে গেলে হিংসুটে টাইপের। আমরা তখন সেই অবস্থায় কি করব, কি করা উচিত কোনো কিছু বুঝতে না পেরে জোরে জোরে সাউন্ড বক্সে সূরা ছেড়ে দিই, আর দোয়া যা পারি আমরা পড়তে শুরু করি। আধা ঘন্টা 40 মিনিট যাওয়ার পর সবকিছু থেমে যায়। সেদিনের মতো আমরা ঘুমাই। সেদিন আমি স্বপ্নে দেখি একজন আমাদের বাড়ির পেছনের গাছটা দিয়ে আমাদের যে দোতলার ব্যালকনি আছে সেখানে জাস্ট বেবে নামছে। যেই নেমে ব্যালকনির ফ্লোরটা সে পা রাখে, অমনি ফ্লোরে পা দেওয়ার সাথে সাথে কেমন যেন ঘরটা হয়ে গেল। মনে হলো সেই অবয়বটার পা গরম কিছুর সাথে ছ্যাঁকা খেলে যেমন ধোয়ার মতো উঠে, ঠিক আমাদের ব্যালকনির ফ্লোর থেকে তখন গরম ধোয়া উঠছে। আর আমাকে স্বপ্নে বলছে যে এইটার ফল তুই পাবি, এটার ফল তুই পাবি। এভাবে কথাটা 3 বার বললো আমাকে। পরে দেখলাম সে অবয়বটা যেভাবে একটা গাছের ডাল ধরে নিচে নেমে এসছে, ঠিক সেইভাবেই উপরে উঠে গেছে। আমি অনেক ভয় পাই। আমি আম্মাকে ডাকি আর বলি, আম্মা আমি এমন এমন দেখলাম। আম্মা উঠে ভাইয়াকে আব্বুকে ডাক দেয়। সকালে সবাই আসলো এবং আমি একা ব্যালকনিতে যাওয়ারই সাহস পাচ্ছিলাম না। আমরা সকলে ব্যালকনিতে পরপরই দেখলাম ওখানে 2টা পায়ের ছাপ, কিন্তু পায়ের ছাপগুলা উল্টা। একটা মানুষ যেমন গোড়ালিটা একদিকে, পায়ের পাতাটা আরেক দিকে, ঠিক সেরকম। অদ্ভুত বিষয় হচ্ছে সে অবয়বটা 4টা করে আঙুল ছিল। সবগুলো এতটাই বড় ছিল যে কোনো কুকুর বা বিড়ালের ছাপ ভাববো এমন কোনো উপায় নেই। ওটা কিসের ছাপ ছিল তা আমরা আজও বুঝতে পারিনি। আমার ভাইয়ের ছবিও তুলেছিল, কিন্তু আনফর্চুনেটলি আমার ভাইয়ের ফোনটা নষ্ট হয়ে যায়। সেই পায়ের ছাপগুলো দেখে মনে হচ্ছিল পাটা খুব গরম ছিল। পা দেওয়ার পরপরই তার পায়ের যে পোর্শনের চামড়াটা ছিল সেইখানে চামড়াটা লেগেও আছে। এত তাপ ছিল আর তার পাটা পুড়ে সেখানে চামড়াটা লেগে গেছে। কোনো কিছু ছ্যাঁকা খেলে বা পুড়ে গেলে আমাদের চামড়াটা যেমন ঝলসে গিয়ে লেগে থাকে, ঠিক ওরকমই দেখা যাচ্ছিল। আর সবচেয়ে আশ্চর্য লাগে এই বিষয়টাতে, সেটা ছিল যে আমার পায়ের ছাপের সাথে কিছু মাটিও ছিল সেখানে। মাটির ব্যাপারটা আসলে বুঝতে পারিনি। যাই হোক, ওই দিন রাতে এরকমটাই হলো। সকালে আমরা আবার হুজুরের কাছে যাই। ওর হুজুর বলে যে বাসাটা যেহেতু নতুন করেছেন আর এটা যদি আগে পরিত্যক্ত ছিল, টুকটাক সমস্যা থাকতে পারে। আপনারা এক কাজ করেন, বাসাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, দোয়া দুরুদ ইবাদত বেশি বেশি করেন, টুকটাক এসব বিষয়ে পাত্তা দিয়েন না। এরপরও যদি প্রবলেম হয় তাহলে কিছু পানি পরা নেন, আর পানিটা ঘরে সকাল সন্ধ্যা ছিটিয়ে দিন। ওইটা সম্ভবত পরা পানি বা স্বর্ণ রূপা দিয়ে ভিজানো পানি ছিল। সেদিন হুজুর থেকে বাসায় আসার পরে আমরা প্রতিদিন নিয়ম করে সেটা ছিটানো শুরু করলাম। এরপর থেকে লাস্ট 2 মাস যে ঘটনা ঘটছে, আমি আর ওই জিনিসটা স্বপ্ন দেখি না। তবে মাঝে মাঝে আম্মা ওই জিনিসটা স্বপ্নে দেখে যে কেউ একজন বসেছিল, মানে কেউ একজন এসে বলছে যে কয়দিন বাধা দিয়ে রাখবি, এখানে তো আমাদের রাজত্ব, এখান থেকে চলে যা, কেন আসছে সেখানে মরার জন্য। তো এরকম হুমকি ধামকি স্বপ্নে দিচ্ছিল। আম্মা এসব দেখতে দেখতে মোটামুটি অভ্যস্ত হয়ে গেল। মূলত এখানে যে সমস্যাটা হয়, ধরেন আমি গোসল করতে গেছি, আমি কাপড় নিয়ে ঢুকছি। আমার মনে আছে আমি আমার কাপড় বেসিনের উপর রেখে গেছি, কিন্তু হঠাৎ করে দেখি আমার কাপড় নাই। সব জায়গায় খুঁজি কিন্তু কোথাও পাই না। পরে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি কাপড় ফ্লোরে পড়ে আছে, নয়তো ব্যালকনি থেকে নিচে পড়ে আছে। আবার এমন হয় গোসল করার জন্য আমি মাত্র সাবানটা খুলে আনলাম, সেই সাবানটা আর নাই। তবে মেইনলি যাই ঘটুক না কেন বিষয় একই কমন থাকে, সেটা হচ্ছে মাটি। সেটা কোনো অবস্থায় থাকবেই, যে কোনো অবস্থায় যেভাবেই হোক থাকবে। একদিন রাতে ভাইয়া খেতে বসছে, রাতের বেলা মুভি দেখছে আর নিজের রুমে বসে খাচ্ছে। সেদিন সম্ভবত ওই দিন বাসায় মুরগি রান্না করা হয়েছিল। ভাইয়ার মুরগির গোশত খাওয়া শেষ, হাড্ডি চাবাচ্ছে। ঠিক ওই সময় মনে হলো যে হাড্ডির ভেতর থেকে মাটি মাটি কিছু একটা বের হয়ে আসছে, আর মাটি মাটি ফ্লেভার পাচ্ছে। ভাইয়া মুখ থেকে হাড়টা বের করে দেখে মূলত হাড্ডির ভেতর যে লাল মজ্জাটা থাকে ওইটার বদলে সেখানে মাটি, জাস্ট মাটি আর কিচ্ছু না। ওইটা দেখে ভাইয়া বমি করে দেয়। পরে ক্লিন টিন করে। আমার আম্মু আব্বু ওই দিন বাসায় ছিল না, ওইটা আরেক দিনের ঘটনা। ওনারা ওই দিন মার্কেটে নেট কিনতে গিয়েছিল। আমাদের বাসার সামনে যে বাগানটা ছিল সেই বাগানের ভেতর নেট দিয়ে ঘেরা দেওয়ার জন্য। তা ওই দিন আমি আর ভাইয়া বাসায় ছিলাম। আমি দোতলা থেকে নিচে গিয়ে কাজ করছি, সম্ভবত কিছু একটা রান্না করছিলাম। মনে হলো কেউ একজন চুলার যে গেটটা, সেই গেটের বাইরে থেকে একবার আসছে একবার যাচ্ছে। মনে হচ্ছে তার শরীর থেকে জোর জোর করে মাটি পড়ছে। আমি বিষয়টা কয়েকবার পাত্তা না দেওয়ার চেষ্টা করলাম। আর তাছাড়া একটা জিনিস দেখবেন, আমরা যে বিষয়টাকে বেশি ইগনোর করতে চাই
সেদিকেই আমাদের চোখটা বেশি চায়, আমাদের আগ্রহ বাড়তে থাকে। আমরা নিজেরা ধরে রাখতে পারি না। পরে আমি নিজেকে ধরে রাখতে না পেরে বের হই। আমি দেখি একদম বাচ্চারা খেলাধুলা করলে মাটি শরীরে লাগিয়ে আসলে শরীর থেকে মাটি যেভাবে ফ্লোরে দৌড়ালে যেরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে, ঠিক একইভাবে মাটি চারিপাশে সামনে ঘরের গেটের সামনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ভাইয়া এই বিষয়টাকে ফানি হিসেবে নিয়ে বলল যে আমরা কয়দিন পরে মাটি বাবা হয়ে যাব, দেখবি কিছুদিন পর থেকে আমাদের কাছে মানুষ মাটি পরা নিতে আসবে, চারিদিকে আমাদের জয় জয়কার। ওই দিন ভাইয়া অনেক দুষ্টামি করে। ঠিক সেদিন রাতে যে ভয়ানক ঘটনা ঘটে ভাইয়ার সাথে, তাহলে ভাইয়া নিজের ঘরে ঘুমাচ্ছিল। ঘুমানোর এক পর্যায়ে ভাইয়ার চোখে ভাইয়া মনে হলো কেউ ওনার বুকের উপর বসছে, মুখ চেপে ধরেছে। ভাইয়া ছটফট করতে থাকে, চোখ মেলে দেখে একজন অবয়ব দাঁড়ানো আর আরেকজন বুকের উপর বসে আছে, আর ওর মুখের ভিতর কিছু একটা দিয়ে চেপে ধরেছে, যেটা খুব শক্ত না আবার খুব নরমও না, খুব ধস্তাধস্তি করে ওর সাথে। এক পর্যায়ে আমি কি মনে করে ওর ঘরে নক করি। নক করার সাথে সাথে ভাইয়া দেখে সেই দুজন অবয়ব জাস্ট উঠে জানালা দিয়ে লাফ দিয়ে চলে গেল। ভাইয়া বিছানা হুড়মুড়িয়ে ওঠে, ওর নিঃশ্বাস আটকে যাওয়ার মতো অবস্থা ছিল। কোনো রকম দরজা খুলে দেয়। তখন আমি দেখি ওর মুখ ভর্তি শুধু মাটি আর কিচ্ছু না, শুকনা মাটি, কোনো ভেজা মাটি না। এইগুলো এখন প্রতিনিয়ত আমাদের বাসায় হচ্ছিল। তবে কখনো কখনো দেখা যায় আমাদের রান্না করার চামচ পাওয়া যাচ্ছে না, কোনো প্লেট চিৎ করে রেখে আসছে, ওইটা একটু পর গিয়ে দেখি উবুত করে রাখা। আবার কখনো মনে হয় বালুর ঝড় হচ্ছে, মনে হয় আমাদের ঘরের উপর থেকে জুরজুর করে মাটি পড়ছে সিলিং থেকে। আবার দেখা যায় একটা অবয়ব ধরনের কিছু একটা হেঁটে যাচ্ছে, তার শরীর থেকে মাটি বালির মতো ঝুরঝুর করে পড়ছে। অনেক সময় আমরা সিনেমাতে যেমনটা দেখি মানুষ হুট করে দাঁড়ানো অবস্থা থেকে বালুর মতো ঝরে পড়ে যায়, ঠিক তেমনি আমার চোখের সামনে বালি হয়ে ঝরে যাচ্ছে। তবে সব কিছুর মধ্যে এই মাটির সমস্যাটাই বেশি। এখন হুজুর আমাদের পানি পড়া দিচ্ছে, ওটাতে কোনো কাজ হচ্ছে না। আমাদের বাসার এখানে একটা মাজার আছে, ওখানে একটা লোক আছে, উনি বলেছে কয়েকদিন পর আসবে, উনি আসলে দেখা যাক কি হয়। যেহেতু এইটা আমাদের বাসার চলমান একটি ঘটনা, জানি না সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে। তবে আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা জলদি এই বিষয়টার একটা সুরাহা পাই। রায়ন ভাই ধন্যবাদ ঘটনাটা কালেক্ট করবার জন্য। এই ঘটনাটি আমার কাছে শেয়ার করেছেন আরমান সরকার পাবনা থেকে। আরমান আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি, আর আমি চলে যাব আরমানের সেই ঘটনায়। এটি আরমানের নিজের সাথে ঘটা একটি ঘটনা। তখন আরমান এসএসসি টেস্ট পরীক্ষার্থী, আর তারা তখন থাকেন গ্রামে। তো বেশ কঠিন প্রিপারেশন চলছে, পড়াশোনা চলছে, দিনে রাতে তিনি পড়ছেন। তার বাবা তাকে খুব প্রেশার উপর রেখেছিল যে তাকে এসএসসিতে খুব ভালো রেজাল্ট করতে হবে। এই কারণে তার বাবা তাকে নিজে নিয়ে বসতেন পড়াতে, তার চাচাও বসতেন, আর সন্ধ্যার পরে তাদের স্কুলের টিচার ছিলেন একজন, তার কাছে তিনি পড়তে যেতেন প্রাইভেট। এবং তখন আরো দুই একজন বন্ধু ছিল যারা একই সাথে পরীক্ষা দেবেন, তারাও পড়তেন সেই টিচারের কাছে। তো এভাবেই চলতো। তো গ্রামের সন্ধ্যার পর যেটা হয় যে গ্রামের সন্ধ্যার পর কিন্তু খুব নীরব হয়ে যায়। আরমানদের গ্রামটা হতো 2015 সালে আরো বেশি ওই জায়গাটা কোয়াইট ছিল। তো বেশ ধুধু প্রান্তর। তাদের বাসা থেকে সেই টিচারের বাসায় যেতে গেলে তাকে যেটা করা লাগতো, একটা রাস্তা দিয়ে সোজা চলে যেতে হতো। রাস্তার দুই পাশে ছিল একেবারে বিস্তীর্ণ ফসলের মাঠ। তো তখন সরিষা বুনছে কৃষকরা, সরিষা বুনছে, সুতরাং ওইরকম ফসলের কোনো গাছ ওরকম ভাবে জন্মায় নেই, কিন্তু ক্ষেতগুলো আছে, বিশাল প্রান্তর, বিস্তীর্ণ প্রান্তর, দূর দূরান্ত পর্যন্ত সেটাই দেখা যায়। এবং অনেক দূরে রেখা দেখা যায় অন্যান্য রাস্তা বা ইসের। এই যে রাস্তা দিয়ে আরমানদের যেতে হতো, সেই রাস্তা দিয়ে সোজা হেঁটে গেলে অনেক দূর পর্যন্ত, হাতের বাঁয়ে টার্ন নিলে এরকম লেফট এল শেপের মতো, সেখান দিয়ে ঘুরে গেলে তাদের টিচারের বাসা ছিল ওইখানে। আরমান যেত ওইখান দিয়ে হেঁটে হেঁটে যেত, এবং সে খুব এনজয় করত। এবং আসার সময় যেটা আরমান করতো যে ওই স্যারের বাসার থেকে বের হয়ে হেঁটে একটু সামনেই রাস্তার পাশে সে আইলে নেমে যেত। ওখানে জমির আইল ছিল, আইল দিয়ে হেঁটে গেলে দেখা যেত ওই একটা পাশে একটা বড় দিঘি ছিল, দিঘির ওই পারে হচ্ছে স্কুল, তাদের যে স্কুলের পেছনের অংশ। এবং ওই পাশ দিয়ে সে হেঁটে হেঁটে আসতো। যে স্কুলের পাশে গাছ ছিল, বড় বড় নারকেল গাছ। তো সে জানতো যে ওই জায়গাটা খানিকটা ভয়ের, তো এইগুলা সে কেয়ার করতো না। ওদিক দিয়ে সে হেঁটে হেঁটে আসতো, তার কাছে বেশ ভালো লাগতো। কারণ ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া, তখন ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে গ্রামে, এরকম সময় সে চলাফেরা করতো। তো একদিনকার কথা, সাধারণত যেটা হতো যে ওর সাথে আরমানের সাথে সাধারণত দেখা যেত তখন দু একজন বন্ধু অনেক সময় ডেকে নিয়ে যেত যাওয়ার সময়।
তো একদিনকার কথা, ওই দিন আরমান বাসা থেকে একটু বেরোতে দেরি হয়েছে, কারণ তার বাবা একটা কাজে পাঠাইছিল, কাজ শেষ করে সে মানে একটু দেরি করে ফেলছে। তো তার বন্ধুরা নাকি দুইজন খুঁজছিল তাকে, সে তখন বাসায় ছিল না। তো সে যখন টোটালি রেডি হলো তখন দেখলো যে বন্ধুরা শুনছে যে বাসায় এসে টাকাটাকি করে চলে গেছে। তো অগত্যা সে আর কোনো কথা না বলে রওনা দিল। তো হেঁটে যাচ্ছে সে রাস্তা ধরে, হালকা হালকা কুয়াশা পড়ছে, বেশ সুন্দর লাগতেছে তার কাছে। চাঁদের একটা আলো, এক টুকরো চাঁদ আকাশে ভেসে আছে, সে চাঁদের আলো রাস্তা ভাসিয়ে নিয়ে যাচ্ছে এরকম। তো বেশ ভালো লাগতেছে, কুয়াশার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তো এক সময় হাঁটতে হাঁটতে সে স্যারের বাসায় পৌঁছায় গেল। তো পৌঁছেই দেখলো যে স্যার ব্যস্ত, স্যার তাদের পরীক্ষা নিচ্ছে। তখন তার মনে পড়লো যে হ্যাঁ, আজকে তো স্যারের একটা পরীক্ষা নেওয়ার কথা, স্যার বলছিল পরীক্ষা নিব তোদের। তো সে একটু কাচুমাচু হয়ে গেল। স্যার বললো যে আচ্ছা তুই লেট করছিস, আয়। তো তাকে নিয়ে বসায় দিল। স্যার বললো যে এই কোশ্চেন লেখ, পরীক্ষার প্রশ্ন দিয়ে দিল, ওরা লেখ। যাই হোক, লেখা শুরু করলো, পরীক্ষা দিল তারা সব বন্ধুরা, তারা আগেই শেষ করছে, খাতা দিল। আরমানও তারপরে খাতা দিল, দেওয়ার পর স্যার খাতাগুলো নিয়ে খাতা দেখলেন স্যার বসে বসে। তো তারা মোট 6 জন ছিলেন, 6 জনের খাতা দেখতে স্যারের বেশ খানিকক্ষণ সময় লাগছে। এই সময়ের মধ্যে আরমান দেখলো বন্ধুরা একটু রাগ তার উপরে। তো সে কথা বলার চেষ্টা করলো, স্যারের সামনে তো এত বলা যায় না। যাই হোক, স্যার সবাইকে মোটামুটি তার মতো একটা মার্কিং দিলেন, দিয়ে আরো অনেকক্ষণ বুঝাইলেন যে এর থেকে ভালো করতে হবে, এরকম করলে হবে না, ইত্যাদি ইত্যাদি। অনেকক্ষণ বোঝায় টুজায় তাদেরকে বললো যে তোরা চা খেয়ে যা, পিঠা বানাইছে বাসা, পিঠাও খেয়ে যা। তো দিল, স্যারের বাসার থেকে চা দিল এবং তেলের পিঠা দিল। তো পিঠাটা নাকি খুব মজা হয়েছিল, পিঠা খেয়ে খুব ভালো লাগলো। তো আরমান বললো, স্যার আমি কি 2টা নিতে পারি সাথে? স্যার বললো, আরে পারবি না কেন, অবশ্যই পারবি, নিয়ে যা। তো স্যার দেখা গেল যে বাসার থেকে এরকম একটা প্যাকেটের মধ্যে আরমানকে এরকম পিঠা 2টা দিল। তো আরমান নিয়ে তার ব্যাগের মধ্যে রাখলো, হাতের মধ্যে তেল লেগে গেছে, আর কিছু বললো না, মুছে ফেললো এই পাশে। তো সে বসে স্যার আরো তাদের কিছুক্ষণ এটা ওইটা বললো, বলার পর স্যার বিদায় দিলেন। তো সবাই বের হয়েছে। আরমান বন্ধুদের সাথে বললো, কি ব্যাপার তোরা মুড মারতেছিস কেন? এই ব্যাপার। তো বললো, আরে বেটা তোরা ডাকতে গেছি, তোরা পাইলাম না এসে। যাই হোক, তাদের সাথে কিছুক্ষণ গল্প গুজব করে সময় কাটায়। তো দেখা গেল যে তারা বলছে চল যাই। তো ওদের মধ্যে যারা আসছে তাদের ওর বাকি ওখান থেকে 3 জন চলে গেছে, আর এই 3 জন সোজা দিয়ে বাঁ দিক দিয়ে চলে যাবে। তো হাঁটতে হাঁটতে সামনে যে আরমানের কাছ থেকে বিদায় নিয়ে তারা চলে গেল। আর আরমান নামলো আইলে, কেন আরমান চিন্তা করছে যে আমি আর এখন রাস্তা দিয়ে যাবো না, শর্টকাট দিয়ে চলে যাই। আইলে নেমে সে হাঁটতেছে। তো দেখলো যে বেশ কুয়াশা পড়ছে ওই দিন, কুয়াশা মোটামুটি ভরে ফেলছে চারপাশ, মানে একদম প্রায় হাঁটু পর্যন্ত কুয়াশা এখানে। তো কেমন যেন একটু গা মানে শিরশির করতেছিল আরমানের কাছে, এরকম মানে দেখা যাচ্ছে না, তো মনে হচ্ছে যে ওই পাশে রাস্তাটা দেখা যাচ্ছে এবং রাস্তার নিচ পর্যন্ত কুয়াশা পুরা। এবং সে কিন্তু কুয়াশার মধ্যে আইলের মধ্যে হেঁটে যাচ্ছে। তার মনে হলো যে হঠাৎ করে পা এদিক ওদিক দিয়ে কোথায় পড়লে তো পা ভেঙেও যাবে, মস্কায় যাবে পা, তখন তো বিশাল সমস্যা। ভাবলো যে এই আইলে নামাটা ঠিক হয় নাই তার। তো তারপর একটু আন্দাজ করে করে যাচ্ছে, তার সাথে কোনো ফ্ল্যাশ লাইট কিছুই নেই। আর তার কিছু বই খাতা আছে ব্যাগের মধ্যে, আর ওই যে স্যারের তেলের পিঠাটা সে ঢুকায় নিছে। আবার এটাও টেনশন হচ্ছে যে ওইখান থেকে তেল চোয়ায় পড়ে যদি খাতাতে পড়ে, বইতে পড়ে, এক সমস্যা। তো যাই হোক, তারপরও হেঁটে হেঁটে যাচ্ছে সে সামনে। তো এই আইলটা ধরে, যেই আইলটা ধরে সে নামছে বন্ধুদের থেকে বিদায় নিয়ে, এই আইল দিয়ে সন্ধ্যা নামেন। সে যদি স্যারের বাসার থেকে নামে, স্যারের বাসার পাশ দিয়ে ঘেসে একটা আইল ধরে নামে। সে আইল ধরে হাঁটতে হাঁটতে এখন যে আইলটা দিয়ে সে আসতেছে সেই আইলের কাছে এসে, মানে সেই আইলটা এক জায়গায় মিশে এটার সাথে আর কি, সেটার কাছে এসে সেই যে মানে সেটা একটা 4 রাস্তার মতো আর কি, আইল ওদিকেও চলে গেছে, এদিকেও চলে গেছে। ওইখানে এসে সাধারণত এই বন্ধুদের বিদায় দেয়, বন্ধুরা এই আইল ধরে উঠে রাস্তায় ওই পাশ থেকে নেমে তাদের বাড়ির দিকে চলে যায়। কিন্তু আজকে আরমানের এই উল্টা হাঁটা লাগছে। আসলে বন্ধুরা রাস্তায় উঠছে দেখে সেও তাদের সাথে গল্প করতে করতে এবং তাদের ওই যে একটু মানাইতে তারা রাগ করছিল, রাস্তায় উঠে গেছিল। এখন এতটুকু তার কিন্তু এক্সট্রা হাঁটা লাগতেছে। আর এখন পর্যন্ত সে তার ওই নির্দিষ্ট জায়গায় পৌঁছায় নাই যেখান থেকে সে বন্ধুদেরকে বিদায় দিত। তো সেখানে আসতেছে, দেখতেছে যে মানে দুই পাশে কুয়াশা জমে গেছে, সুতরাং বুঝতেও পারতেছে না ঠিক মতো, একটু কষ্টই হচ্ছে বুঝতে। আর সামনে তাকাও দেখতেছে বেশ দূরে কুয়াশা, মানে মাটির মধ্যে কুয়াশা একদম লেপ্টে আছে এরকম দেখতেছে। তো বুঝতে একটু কষ্ট হইতেছে যে সে কোথায় এসে থামবে, কারণ ওইখানে যদি ওই যে চৌ রাস্তা ওইটা যদি চিনতে না পারে তাহলে কিন্তু সোজা আরেক দিকে হেঁটে চলে যাবে সে। তো যাই হোক, হাঁটতে হাঁটতে সে মনে মনে গুনগুন করে গান গাওয়ার চেষ্টা করতেছে, মানে নিজেকে একটু প্রবোধ দেওয়ার জন্য, কারণ সে নার্ভাস হয়ে গেছে, একটু ভয়ও লাগতেছে। তো যাই হোক, এক পর্যায়ে এসে সে ওই জায়গায় মোটামুটি পৌঁছালো, বুঝতে পারছে, কারণ যেখানে এসে দাঁড়াইলো তার থেকে বেশ পিছনে যে একটা বড় এরকম ক্ষেতের মতো আছে, দেখতে পাচ্ছে যে ওই ক্ষেতের পাশে গাছপালা আছে, ওইটা সে চিনতে পারছে, বুঝলো আচ্ছা এই জায়গায় আছে, এখন তাকে বাঁ দিক দিয়ে যে সোজা যেতে হবে। তো সে টার্ন নিয়ে সোজা হেঁটে যাচ্ছে।
আর এখন একটু রিল্যাক্স লাগতেছে, যদিও কুয়াশা এখনো আছে, আকাশে চাঁদ এবং এই কুয়াশার মধ্যে চাঁদ পড়ে, চাঁদের আলো পড়ে কুয়াশাটা জলজল করতেছে। মাঝে মাঝে আবার কুয়াশা ফিনফিনে মানে সরে গিয়ে ওখানে ক্ষেত দেখা যাচ্ছে। তো যাই হোক, একটা কেমন জানি কাঁচা মাটির ঘ্রাণ, সাথে একটা ঝাঁঝালো ঘ্রাণ, এর মধ্যে দিয়ে সে হেঁটে যাচ্ছে। আর তার মাঝে সে মাঝে মাঝে তার এই তেলের পিঠার ঘ্রাণ পাচ্ছে, কারণ তেলের পিঠা যে ভাজছে এটা তেল ছোঁয়াছো পড়ছে এবং খুবই মজা ছিল। আর ভেতরে নারকেল টারকেল দেওয়া, মানে অন্যরকম ঘ্রাণ, সেটার ঘ্রাণও তার নাকে এসে লাগতেছে। তো অনেক দূর হাঁটতে হাঁটতে তার খিদা লেগে গেল। সে মানে হেঁটে আসতেছে, তার খিদা লেগে গেল। সে মনে করলো যে আমি একটু খেয়ে ফেলি পিঠা, এখন আর এগুলো বাসায় নিয়ে কি করবো। তো ব্যাগটার চেন নামায় সে ওই পিঠার ঠোঙাটা বের করলো, বের করে আবার খাওয়া শুরু করলো আর হাঁটতেছে। হাঁটতে হাঁটতে এক সময় দিঘির কাছে চলে আসছে। তার বাসা থেকে বেশ দূরে না, মোটামুটি অর্ধেকের বেশি রাস্তা চলে আসছে। দিঘির কাছে আসছে তো দেখলো যে চাঁদের আলো পড়ে সেই দিঘির পানি বেশ টলমলে লাগতেছে, এর মধ্যে যে হালকা হালকা কুয়াশা ভেসে যাচ্ছে, হালকা হালকা কুয়াশা ভেসে যাচ্ছে। তো সে পিঠাটা খাচ্ছে, খেতে খেতে সামনে যাচ্ছে। একটা পিঠা শেষ, আর একটা পিঠা আছে, ওইটা কামড় বসেছে। বেশ খানিকটা আসার পর দেখলো যে দিঘির ওই পাশে বেশ হুল্লোড় শুনতে পাইতেছে সে, মানে মনে হচ্ছে যে মানে ছেলেবেলা যে চিৎকার করে এরকম, মানে বেশ হাউকাউ করতেছে এরকম এসে। তো সে অবাক হইলো যে কে এখানে হাউকাউ করতেছে রাতের বেলা, আর শীত শীত তো, ঠান্ডা, মানে বেশ ঠান্ডা, মানে ভালোই বলা চলে, ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে এরকম সময়। এই সময় রাতের বেলা এখানে হুল্লোড় করবে কি স্কুল ঘরের কাছে? এদিক থেকে স্কুল ঘরটা দেখা যাইতেছে পুরা, মনে হচ্ছে যে একটা পুরা দূতের মতো দাঁড়ায় আছে, অন্ধকার, কোনো আলো নাই, দেখলেই ভয় লাগে। স্কুল ঘর ইটা দেখলো, 2 তলা বিল্ডিংটা পুরা পানির পাশে। তো সে পিঠাটা খেতে খেতে, পিঠার মানে লাস্ট কামড় দিয়ে সে হাতটা এরকম মুছতে মুছতে ওই ঠোঙ্গাটাও ফেলে দিল আর হেঁটে হেঁটে যাচ্ছে সামনে। তো সে যখন নাকি ওই মানে ইসের কাছে চলে আসছে, দিঘির শেষ প্রান্তের দিকে চলে আসছে, ওই সময় দেখলো সামনের ওই যে নারকেল গাছের উপরে মনে হলো মানুষজন, মানে কতগুলো ছেলে পেলে মনে হইতেছে, দেখে অবয়ব দেখে বোঝা যাচ্ছে না উপর থেকে। ওইখান থেকে একজন চিন্তা করলো, কিরে আরমান, কি অবস্থা, তুই এতক্ষণে আসলি? অবাক হয়ে গেল, কিরে, এই গলা হলো তার ফ্রেন্ডের, ওই যে বিদায় নিছে, যে 3 জন ফ্রেন্ড বিদায় নিছে, ওই 3 জন। তো বলতেছে যে মানে চিৎকার বলছে, তোরা এখানে কি করছ, তোরা তো বাসায় গেছিস, তোরা এখানে? আরে না বেটা, আমরা আইসি এখানে পুকুরে। বলে পুকুরে মানে? পুকুরে দাবাইতাম। তো বলছে এই শীতের মধ্যে কিসের পুকুরে দাবামো? আরে দেখ না, তুই তো ভীতু, পুকুরে নাইমা দেখ কি মজা, পানি গরম বেটা, উপর থেকে বন্ধুরা বলতেছে। সেখান তো শুনতে, এবং সেই এই যে তার যে বন্ধুরা ছিল 3 জন, 3 জনের গলা। তো তার এক ফ্রেন্ড বলতেছে, তুই তো সোসা, তুই হেনতে সারের 2টা পিঠা চাই আনলি, আমগুলি আনলে কি তো? হ্যাঁ বেটা, তুই এখনো পিঠা খাইতে খাইতে আইসস। আরমান এখান থেকে হাঁটতে হাঁটতে একটু সামনে গেছে, তার থেকে দূরত্ব হবে মানে ওই গাছগুলোর দূরত্ব প্রায় 20-30 ফুট এরকম দূরত্বে। দেখতেছে যে গাছের উপরে বন্ধুরা, এবং নারকেল গাছে বসে আছে এরকম ধরে। তো সে বলতো, তোরা গাছে উঠছিস কেন? গাছের থেকে লাভ দেবো। কিন্তু কি মাথা কি খারাপ? এখন ঠান্ডা পড়ছে, ঠান্ডার মধ্যে পানিতে লাভ দেয় কেউ? আরে পানি গরম, তুই তো বিতু, এই যে পিঠা খেয়ে আইসো সারের থেকে সুসা, তুই তো পিঠা আমগুলিকেও 2টা করে চাইতে পারতি, আমগুলিকে তো চাইলি না। তো আরমান বলতেছে, আমি যে পিঠা খাইছি এখন তো দেখলি কেমনি? কারে দেখছি না, তুই পিঠা খাইতে খাইতে আইসোস এখানে? বলে দেখলো যে একজন বন্ধু ঝপ করে লাভ দিয়ে পানিতে পড়লো, হস করে পানিতে শব্দ হইলো, আর বলে পানির থেকে চিৎকার করতেছে। হ্যাঁ, মানে সে খুব মজা পেয়েছে। বাকি 2 জন বলতেছে, লাভ দে, লাভ দে, পানিতে লাভ দে, পানিতে লাভ দে। আরমান কি মনে করে করে তার কাছে কেমন যেন একটা ঘোরের মতো হয়ে গেল তাদের কথা শুনে। মনে হচ্ছে যে মানে আসলেই সে ওখানে যায়, সে লাভ দেয়, এরকম মনে হচ্ছে। সে হেঁটে হেঁটে একেবারে গাছের গোড়ায় চলে আসছে। এখান থেকে সে দাঁড়ায় বুঝতেছে অন্ধকার, মানে গাছের গোড়াটা বেশ অন্ধকার, ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া, এবং গাছের যে পাতাগুলো নড়তেছে, ঠান্ডা ঠান্ডা বাতাস মানে কাঁপুনি ধরায় দিচ্ছে। আরমান কিন্তু হাত ওই ঠোঙ্গায় মোছার পরও বেশ তেলতেলা তার হাত, এবং উপরে সে বুঝতে পারতেছে গাছের মধ্যে ঝুলে আছে, এবং সে বুঝতে পারছে তার বন্ধু কথা যে বলতেছে সেম কণ্ঠ, ওই 2 বন্ধু, এবং গাছের সাথে ঝুলে আছে, বুঝতে পারতেছে গাছ জড়ায় ধরে আছে। উপর থেকে বললো, কিরে বেটা, তোরে কইলাম না লাভ দে বেটা, পানিতে লাভ দে। তো আরমান আর কোনো চিন্তা না করে, কেন জানি তার মনের মধ্যে একটা মানে অনেকটা মানে ঘোরের মতো হয়ে গেছে, মনে হচ্ছে সে হিপনোটাইজড। সে ব্যাগটা রেখে দিয়ে সে তার পায়ের যে জুতা ছিল, স্নিকার, সেটা খুলে ফেললো চাপ দিয়ে, আর শার্টটা খুলে রাখলো। শার্ট খোলার সাথে সাথেই তার ঠান্ডা একটা কামড় দিল শরীরে, কারণ বেশ ঠান্ডা বাতাস লাগছে। তো সে চিন্তা করতেছিল যে আরে আমি কি ঠান্ডা কি করতেছি। সাথে সাথে তার আবার বন্ধু আবার বললো, লাভ দে, লাভ দে, পানিতে লাভ দে। তার মনে হলো অনেক দূর থেকে তাকে বলতেছে কেউ, মানে তার কাছে মনে হলো অতীতের স্মৃতিতে সে চলে গেছে, খুব সুন্দর একটা মুহূর্ত। তারা বন্ধুরা আসলে পানিতে লাভ দিত একটা সময়, আরো যখন বয়স কম ছিল কয়েক বছর, তখন তারা বন্ধুরা এরকম এসে পানির মধ্যে লাফাইতো। তো সে
ওখান থেকে কোনো কথা না শুনে ওই বন্ধুর কণ্ঠ শুনে লাফ দিল পানিতে, ঝপাস করে পড়লো পানিতে। এবং তার কাছে মনে হলো পানিটা আসলেই অনেকটা ওয়ার্ম, পানিটা ঠান্ডা না, পানিটা বেশ উষ্ণ। এবং সে পানিতে পড়ে একটা ডুব দিয়ে আবার সাঁতার দিয়ে উঠলো। ভালোই সাঁতার কাটতে পারতো আরমান। সে মোটামুটি সাঁতরে কিছু তো যে মাথা উঁচু করে আবার দেখলো যে তার উপরে, গাছের উপরে বন্ধু বসা কিনা। তাকায় দেখতেছে যে তার বন্ধু, কিন্তু মানে সে তো বুঝতেছে এটা তার বন্ধু, কিন্তু বন্ধুর কোনো শরীরের অন্য কিছু বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে ডার্ক অবয়ব। হঠাৎ করে ওই গাছের উপর থেকে চোখ জ্বলে উঠলো, যে দুইজন ছিল মানে দুই জোড়া চোখ জ্বলে উঠলো, এবং কণ্ঠটা বেশ ভারী হয়ে গেল, বেশ বয়স্ক মানুষের মতো। করে আরমান আইসোস্টে পানিতে আজকে নিচে নিয়ে যাবো। তখনই সে দেখলো ঝপাস ঝপাস করে তার দুই পাশে পানিতে এসে কেউ পড়লো, বড় বড় দুটা গোলার মতো, মানে এরকম মানে গোল কুণ্ডের মতো সে পানিতে পড়লো। তার পা জানিকে নিচ থেকে চেপে ধরলো। আরমান 1 সেকেন্ডে ফিল করলো তাকে এক টানে পানির নিচে নিয়ে গেছে কেউ, এবং ভস করে তার মুখের মধ্যে পানি ঢুকে যাচ্ছিল। সে দম বন্ধ করে পানি নিচে চলে। আরমান কিন্তু ভালো সাঁতারু, কিন্তু সে বুঝতে পারতেছে তার পানির নিচে নিয়ে যাচ্ছে একদম। আরমান কিছু বুঝতে পারতেছে না, দুই হাত মানে প্রাণপণ ছুটতেছে এবং সে বুঝতে পারতেছে না। সে চোখ যখন মেলছিল তখন দেখছে পানির উপরে তাদের আলো বেশ খানিকটা পড়ছে, এবং পানির উপরের অংশ খানিকটা আলোকিত, আর নিচের অংশটা মানে ঘোলা, মানে ঘোলা ঘোলা, মানে কর্দমাক্ত পানির মতো এরকম। এবং সে যাচ্ছে, তার পাশ দিয়ে কতগুলো আগাছার মতো সে দেখলো এরকম উঠতেছে উপরে, এবং কতগুলো সি উইডের মতো দেখতেছে, যেরকম মানে পানির নিচে এরকম থাকে লতার মতো, এরকম ওইরকম কতগুলা পাশ দিয়ে এরকম উঠে যাচ্ছে উপরে। আরমান মনে করলো যে আজকে তার শেষ দিন, তার দম বন্ধ আসতেছে। সে চোখ বন্ধ করে আল্লাহকে স্মরণ করলো, মনে মনে দোয়া পড়া শুরু করলো যে আমাকে বাঁচাও, আমি তো শেষ। যখন সে দোয়াটা পড়তেছে হঠাৎ করে তার মনে হলো যে তার পায়ের যে বাঁধনটা হালকা হয়ে গেছে, পায়ের বাঁধনটাকে ছেড়ে দিছে। সে মানে পানির নিচে তো দেখা যায় না, অন্ধকার, বললাম যে ঘোলা এবং অন্ধকার। আরেকটু উপরে যখন উঠে আসছে, যেখানে আলো আছে আলোকিত, ওই জায়গাটার মধ্যে সে দেখলো একটা বড় মাছ, এরকম বড় একটা মাছ এসে একটা ওই অন্ধকার যেই কুণ্ডুলিটা ছিল তার পাশে একটা কুণ্ডুলি, এরকম অন্ধকার কুণ্ডুলি অবয়ব, সেটাকে জোরে এসে ভেদ করে চলে গেল গুতা মেরে। বিশাল আকৃতির একটা মাছ, মাছটা বিশাল আকৃতি, মানে প্রায় তার সমান হবে। আরমান প্রাণপণে উপর ওঠার চেষ্টা করলো, হাত পা ছুড়ে, মানে দুই পা ছুড়ে দুই হাত দিয়ে কোনো মতে পানি কেটে, তার দম প্রায় শেষ, তার বুকের ভেতর ধুকধুক 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 এরকম করতেছে। সে হুশ করে একসময় পানির উপরে ভেসে উঠলো। ভেসে উঠে যে তাকায় দেখতেছে ওই গাছগুলো আছে আশেপাশে, কেউ নাই, শুনশান নীরবতা, আর এত ঠান্ডা বাতাস যে তাকে জমায় ফেলতেছে। সে কাঁপতে কাঁপতে দাঁতে দাঁত বাড়ি খেতে খেতে সে কোনো মতে পাড়ে চলে আসলো। পাড়ে এসে হাঁচড়ে পাছড়ে উঠলো। উঠে সে তার জামাটা নিয়ে ওই ঠান্ডা মানে ভিজা শরীরে জামাটা পরে ফেললো, জুতাটাও ভিজা পায়ে পরে ফেললো, তার ব্যাগটা নিল, এবং সে কাঁপতেছে, তার ভয়ে অন্তরাত্মা কাঁপতেছে। চারিপাশে শুনশান নীরবতা। স্কুলের বিল্ডিংটার দিকে তাকায় দেখতেছে একদম নীরব হয়ে আছে বিল্ডিংটা। তো সে তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে ওখান থেকে দৌড় দিল, দৌড় দিয়ে যাবে। এই সময় সে শব্দ পেল পুকুর পাড় থেকে কে জানি বলতেছে ভারী কণ্ঠে যে আজকে বেঁচে গেলি, তোরে যদি আরেকদিন পাই তলে নিয়ে যাবো একদম। তো আরমান দৌড়াইতে 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 সে পাড় দিয়ে তার বাড়ির কাছে চলে আসলো এক সময়, এবং বাড়িতে ঢুকলো। তখন তার প্রায় মানে শরীরে অসাড় হয়ে গেছে, আর কোনো নাই, মানে কোনো অনুভূতি নাই, আর তার কোনো বোধও নাই। তো সে বাসার মধ্যে ঢুকে সে চিৎকার করা শুরু করলো, উঠানে ঢুকে মা মা বলে চিৎকার করতে থাকলো। তো একটু পরে দেখলো তার মা দৌড় দিয়ে বেরিয়েছে ওখান থেকে, বাসার থেকে। তাদের বাসার ভেতরে বাতি জ্বলে উঠছে। তার বাবাও দৌড় দিয়ে বেরিয়েছে, বের হয়ে এসে তার বাবা উঠানে চলে আসছে। তাকে ধরে তো তার বাবা একদম মানে মানে কেঁপে উঠলো যে কি অবস্থা। তো আরমান তখনই জ্ঞান হারাইছিল। তো জ্ঞান হারানোর পরে তাকে বাসার ভিতরে নিয়ে আসে। আরমানের হুঁশ ফিরে পড়ে। তো তখন দেখে যে তার বাবা মা তাকে মানে শুশ্রূষা করতেছে, মোটা কাপড় পেঁচানো শরীরে, কখনো তার ঠান্ডা ঠান্ডা লাগতেছে। তো জিজ্ঞেস করে বাবা মা কি হয়েছিল, তো বলে যে এরকম এরকম ব্যাপার। তো তার বাবা মা মুখ ছাওয়াছাই করে, বলে যে কি ব্যাপার, এখন আর কি করা। তো যাই হোক, তাকে রাতের বেলা তার মা বসে থাকে তাদের বাসায়, এবং তাকে মানে পাশে বসে পাহারা দিয়ে থাকে তার মা। তো রাতের বেলা নাকি গভীর রাতে তাদের বাসায় ইট মারা শুরু করে। তাদের টিনের চাল ছিল, থাম থাম করে মানে ইট এসে পড়তেছিল তাদের টিনের চালে, মনে হচ্ছিল যে এটা একদম চাল ভেঙে ফেলবে, এরকম একটা অবস্থা। তো আরমানের বাবা নাকি মানে হাঁক দিয়ে বের হয় বাসা বের, এই কে ইট মারে কে ইট মারে। তখন নাকি আরো বেশি ইট মারা শুরু করে, এবং ইটগুলো এসে নাকি তাদের যে বারান্দা, তাদের বারান্দা ছিল মানে কোমর পর্যন্ত মানে সিমেন্ট করা, দেয়াল করা, এবং তার উপরে গ্রিল দেওয়া লোহা। গ্রিলের মধ্যে নাকি এসে ওই যে মাটির চাকা ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যেতেছিল বাড়ি খেয়ে।
এবং এখানে পড়তে তার বাবা পরে ভয়ে ঘরে ঢুকে যায় এবং দোয়া পড়তে থাকে এবং রাতে অনেকক্ষণ ধরে ঢিল মারামারি চলে, কঠিন অবস্থা। তো যাই হোক, ভোরের দিকে যখন ফজরের আজান দেয় তখন এগুলো বন্ধ হয়ে যায়, তার কিছুক্ষণ আগেই বন্ধ হয়। তো তার বাবা তাড়াতাড়ি চিন্তা করে যে এটা তো কোনো একটা ব্যবস্থা নিতে হবে। ফজরের সময় তিনি চলে যান মসজিদে। তার আম্মা খুব ভয় ভয় ছিল, আরমানের আম্মা। তো বলে যে মসজিদে যে কথা বলতে হবে হুজুরের সাথে, কি অবস্থা। তো তিনি চলে যান, যে নামাজ পড়ে তিনি হুজুরের সাথে কথা বলেন এবং হুজুর ওখানকার আরেকজন সিনিয়র মাদ্রাসার আলেম আছে, তাকে পাঠায় দেন বাসায়। তো তিনি আসেন, এসে আরমানকে দেখেন, দেখে বলে যে ও আসলে ওই দিক দিয়ে চলাফেরা করে, তো ওখানে ওই দুষ্ট জিন থাকে ওই জায়গায়। কারণ ওই বিল্ডিংটা পুরো খালি থাকে রাতের বেলা, বিল্ডিং এর অনেক বদনামও আছে আশেপাশে। তো ওই পানির পাশে ওই জিন গুলা ছিল আর কি। তো আসতেছিল, তো হাতের মধ্যে ওই যে বলছে যে ভাজা পিঠা খাইছে, তো ওগুলা দেখে তারা হয়তো দেখছেও তাকে খাইতে। তো ওই আর কি চিন্তা করছিল যে পানির মধ্যে নিয়ে কিছু করবে। যাই হোক, ছেলের ইমান ভালো, মন থেকে ইমানই জোর দিয়ে সে চেষ্টা করছে, মানে আল্লাহকে ডাকছে, আল্লাহ ছেড়ে মানে তাকে বাঁচাইছে আল্লাহ। তো যাই হোক, ওই রাতের বেলা ওকে ওই ফলো করে সেই ঢিল ঢুল মারছে আর কি, ভয়টাই দেখাবে আর কিছু না। তো উনি ওই যিনি সিনিয়র ছিলেন, ছাত্র ছিলেন মাদ্রাসার আলেম, তিনি দোয়া দরুদ পড়ে দিয়ে যান ওনাদের বাসায় এবং বলে বন্ধ করে দেন। তো এগুলো করার পর মোটামুটি আরমান একটু ঠিক ছিল। এরপরও নাকি আরমানদের যে বাথরুম ছিল বাসার বাইরে, মানে রাতের বেলা বাইরে যাইতে হতো, আরমান নাকি ওই বাথরুমে যখন সে বেরোইতে যাইতো তখন নাকি দেখতো যে বাথরুমের ওখান থেকে তাকে ডাকতেছে, আয় আয় তাড়াতাড়ি আয়। সে তখন আর ভয়ে, মানে সে একদম শুনতো, একদম নাকি কণ্ঠে বলতেছে, ভয় আর বেরোতো না, সে তার বাবার কাছে বলতো। তো শেষ পর্যন্ত তার বাবা সহ ওখানে ওই হারিকেন নিয়ে তার বাবা যেত বাথরুমের ওই পুরো রাস্তা পর্যন্ত, তারপরে গিয়ে ওখানে থাকতো, তার বাবা পাহারা দিত। খুবই মানে একটা ভয়ের ব্যাপার ছিল ওই সময়। তো তারপরে তার বাবা মসজিদে যে আবার হুজুরের সাথে কথা বলেন এবং ওই আলেম ওনাদের পাশের গ্রাম থেকে আরেকজন বড় আলেমকে নিয়ে আসেন, সে আরমানকে ঝেড়ে রুকাইয়া করেন করে, তখন নাকি ওই জিনগুলাকে হাজির করে। তো ওই জিনগুলা আসছিল, জিনগুলাকে নাকি হাজির করা হয়েছিল একটা ছাগলের উপরে। মানে এটা খুব অন্যরকম জিনিস, যেটা আরমান কখনো দেখে নাই। একটা ছাগলের উপর নাকি আনা হয়েছিল এবং এই ছাগলটা একটা নিরীহ ছাগল ছিল, সেটা যেই মানে মানে কঠিন আচরণ শুরু করে সেটা বলার মতো না। সেটা নাকি মানে মাথা দিয়ে, মানে তার শিং দিয়ে গুতা দিয়ে ওই চকির পাশের কাঠ ভেঙে ফেলছিল, টুকরা করে ফেলছিল এবং ভয়ঙ্কর শব্দ করতেছিল ছাগলটা, চোখ টোক লাল হয়ে গেছিল অন্যরকম। তো ওখানে হুজুর মুরাকাবা করে অনেকক্ষণ মানে ই করে এবং ছাগলটা নাকি কেমন আচরণ, দড়ি যে বেঁধে রাখছিল ছিঁড়ে ফেলতে যাচ্ছিল সে, ওরকম ভয়ঙ্কর একটা অবস্থা। এবং পারলে মনে হচ্ছিল যে আরমানের দিকে এসে মানে আরমানকে গোদা মারে এরকম। তো যাই হোক, এই অবস্থায় অনেকক্ষণ মুরাকাবা করার পরে তো তখন নাকি ওই ছাগলটাকে যখন খোলা হয়, ছাগলটা নাকি হাতের থেকে দড়ি টান দিয়ে মানে ছুটে, মানে হাতে যে ধরছিল মানে একদম ছিঁড়ে হাত ছড়ে চলে যায়, আর মানে বাবার হাত ছড়ে বের হয়ে যায় ঘর থেকে। ওই ছাগলকে নাকি আর পাওয়া যায় নাই, ছাগলটা নাকি ওখান থেকে কোথায় চলে গেছে আর পাওয়া যায় নাই। তো যাই হোক, ওই তখন হুজুর বলে যে ওই ছাগলকে নিয়ে গেছে ওরা, ওই যে জিনরা ছিল ওরা নিয়ে গেছে। ওরা ওই যে আরমানকে টার্গেট করছিল এবং তারা বিরক্ত করতে আরমানকে তারা চেষ্টা করছে মানে ক্ষতি করার, করতে পারে নাই। তো বলছে যে আর আসবে না, আর কিছু করতে আসবে না ইনশাল্লাহ, তো আরমানের আর সমস্যা হবে না, তো দোয়া দরুদ পড়ে চলতে হবে ছেলেটাকে। আরমান নাকি তখন থেকেই মোটামুটি সিরিয়াস হয়ে যায়, সে সবসময় মানে প্র্যাকটিসিং অবস্থায় থাকে, নামাজ কালাম পড়ে এবং মানে নিজে যা যা মান আর মেনে চলার চেষ্টা করে। এবং এরপর আর তার কিছু হয় নাই। তবে আরমান রাতের বেলা গভীর রাতে আর ওরকম চলাফেরা করতো না। ওই স্যারের বাসা যখন পড়তে যেত তার বাবা নিয়ে যেত তাকে, মেন রাস্তা ধরে নিয়ে যেত তাকে। এরপর আর ও মানে তাকে একা আর যেতে দেয় না। আর বন্ধুদেরকেও তার বাবা সাবধান করছিল যে তোমরাও চলাফেরা করো, একসাথে থাকো, এরকম আলাদা আলাদা চলাফেরা করো না গভীর রাতে। কারণ গ্রামে ওই সময় মানে এখনো মনে হয় সেরকমই, ওইরকম রাতে ওরকম রাস্তাগুলো অনেক নির্জন হয়ে যায়, আর পাশে ফসলের মাঠ থাকে, ক্ষেত থাকে, অনেক কিছু চলাফেরা করে সেই সময়। এইটা গ্রামের মানুষের বিশ্বাস এবং আসলেই জিনিসগুলো অনেকটা এরকম। আপনারা যদি একটু কিতাবে পড়েন সেখানে লেখা আছে এরকম ধুধু প্রান্তরের মধ্যে এই জিনরা থাকে, বা অ্যাবান্ডেন্ট জায়গায় যেখানে কেউ না থাকে, খোলামেলা জায়গায় এরকম দুষ্ট জিনরা থাকে, তারা ওখানে চলাফেরা করে। রাতের বেলা ওখান দিয়ে ওই যে ভাজা পোড়া খেয়ে চলাফেরা করাটাও এরকম ঠিক না আসলে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমার নাম রাকিব, বাড়ি কুড়িগ্রাম জেলার এক প্রত্যন্ত গ্রামে। আজ থেকে প্রায় 12 বছর আগের একটি ঘটনা।
এতদিন কাউকে বলতে পারিনি, কারণ গ্রামের মানুষ কখনো সেই রাতের কথা মনে করলেই চুপ হয়ে যায়। আমাদের গ্রামের পাশ দিয়ে একটি কাঁচা রাস্তা বয়ে গেছে। রাস্তার শেষে বিশাল একটি বট গাছ। সেই বট গাছের পরেই পুরনো শ্মশান, আর তার পাশে একটি ছোট্ট খাল। দিনের বেলায়ও লোকজন খুব একটা ওদিকে যেত না, কারণ প্রায় নাকি সেখানে অদ্ভুত শব্দ শোনা যেত। ঘটনার দিন ছিল কার্তিক মাসের প্রায় শেষের দিকে। সন্ধ্যার পর থেকেই ঘন কুয়াশা নেমে আসে। আমি তখন বাজার থেকে বাড়ি ফিরছি, হাতে একটি টর্চ ছিল, কিন্তু কুয়াশার কারণে 5 হাত দূরে দেখা যাচ্ছিল না। হঠাৎ শুনতে পেলাম, এই বাবা একটু দাঁড়াও। পিছনে তাকিয়ে দেখি সাদা কাপড় পরা একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছে। মুখটি স্পষ্ট দেখা যাচ্ছে। তিনি বললেন, আমাকে বটতলা পর্যন্ত নিয়ে যাবে? গ্রামের নিয়ম অনুযায়ী রাতে কাউকে একা ফেলে রাখা পাপ মনে করা হতো, একা ফেলে রেখে আসা পাপ মনে করা হতো। তাই আমি রাজি হয়ে গেলাম। বৃদ্ধ ধীরে ধীরে আমার পাশে হাঁটতে লাগলো। কিছুক্ষণ পরেই আমি খেয়াল করলাম লোকটার হাঁটার কোনো শব্দ নেই। আমার স্যান্ডেলের শব্দ হচ্ছে, কিন্তু ওনার পায়ের কোনো আওয়াজই যেন হচ্ছিল না। মনে হলো কুয়াশার কারণে এমন লাগছে। আরও একটু এগোতেই ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো। হঠাৎ টর্চের আলো কয়েকবার নিভে আবার জ্বলে এরকম হচ্ছিল। বৃদ্ধ তখন বললেন, তুমি কি জানো এই রাস্তা দিয়ে কেউ একা ফেরে না? আমি ভয়ে কিছু বললাম। বটগাছের কাছাকাছি পৌঁছানোর পর তিনি থেমে গেলেন, বলেন, আমি এখান থেকে চলে যাব। আমি পিছনে ফিরে 1 সেকেন্ডের জন্য টর্চের ব্যাটারি ঠিক করলাম। আবার সামনে তাকাতেই লোকটি যেন উধাও। লোকটি কোথাও নেই, চারদিকে শুধু কুয়াশা দেখা যাচ্ছিল। আমি ভেবেছিলাম হয়তো দ্রুত হেঁটে চলে গেছে। ঠিক তখনই বটগাছের উপর কারো কান্নার শব্দ ভেসে এলো, আমাকে বাড়ি নিয়ে চল। শব্দটা ঠিক সেই বৃদ্ধের কণ্ঠের মতনই। আমি ভয়ে দৌড়াতে শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে হঠাৎ মনে হলো কেউ আমার পেছনে হাঁটছে। 1, 2, 3 এরকম পায়ের শব্দ আমার সঙ্গে সঙ্গে সাথে সাথেই মিলছে। আমি আর পিছনে তাকাইনি। বাড়ি পৌঁছে দরজা বন্ধ করে দিলাম। সারা রাত জ্বর। পরের দিন সকালে গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ আব্দুল কাদের চাচাকে আমি সবকিছু খুলে বললাম। তিনি একদম চুপ হয়ে গেলেন। তারপর বললেন, তুই যার সঙ্গে হাঁটছিলি সে মানুষ না। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন চাচা, এই কথা বললেন কেন? চাচা বললেন, আজ থেকে প্রায় 30 বছর আগে ওই বটগাছের নিচে এক বৃদ্ধ মারা গিয়েছিল। সে নাকি বাজার থেকে ফেরার পথ হারিয়েছিল। কুয়াশার রাতে সে কাউকে সঙ্গী বানিয়ে বটতলা পর্যন্ত নিয়ে যায়। আমি বিশ্বাস করতে পারছিলাম না। ঠিক তখনই চাচা তার ঘরের ভিতর থেকে একটি পুরনো সাদা কালো ছবি এনে আমার হাতে দিলেন। ছবিতে যে বৃদ্ধকে দেখলাম তিনি ছিলেন সেই রাতের সেই বৃদ্ধ। একই সাদা পাঞ্জাবি, একই মুখ, একই চোখ। ছবির নিচে লেখা মৃত্যু 1994। আমার হাত থেকে ছবিটা যেন পড়ে গেল। আজও গ্রামের মানুষ কার্তিক মাসের কুয়াশার রাতে ওই রাস্তা ব্যবহার করে না, কারণ তাদের বিশ্বাস যদি কেউ সেই বৃদ্ধের সঙ্গে একবার হাঁটা শুরু করে তাহলে সে আর কখনো একা বাড়ি ফেরে না। এই ঘটনার পর থেকে প্রায় 6 মাস আমি সন্ধ্যার পর আর কখনো ওই রাস্তা দিয়ে যাইনি। কিন্তু মানুষ যতই ভয় পাক, সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। একদিন গ্রামেরই আমার বন্ধু সুমন ঢাকা থেকে ছুটে এলো বাড়ি। রাতে আড্ডা দিতে দিতে আমি তাকে পুরো ঘটনা বললাম। সে হেসে হেসে বলল, তুই এসব বিশ্বাস করিস? নিশ্চয়ই কুয়াশায় ভুল দেখছিস। আমি বললাম, বিশ্বাস না হলে
রাতে চল, দেখবি। সুমন সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গেল। সেদিন ছিল অমাবস্যা। আকাশে একটাও চাঁদ নেই, পুরো গ্রাম অন্ধকারে ডুবে আছে। রাত তখন প্রায় 11:30। আমরা দুজন টর্চ নিয়ে বটগাছের দিকে হাঁটতে শুরু করলাম। যতই এগোচ্ছি চারপাশ যেন অস্বাভাবিকভাবে নীরব হয়ে যাচ্ছে। ঝিঝি পোকার ডাকও যেন নেই, ব্যাঙের ডাক নেই, এমনকি বাতাসও যেন থেমে গেছে। হঠাৎ সুমন আমার হাত চেপে ধরল। রাকিব, সামনে কে দাঁড়িয়ে আছে? আমি টর্চের আলো ফেললাম। দূরে বটগাছের নিচে একজন দাঁড়িয়ে, সাদা কাপড় পরা, মাথা নিচু, একদম নড়ছে না। সুমন ফিসফিস করে বলল, চল কাছে যাই। আমি যেতে চাইছিলাম না, কিন্তু সুমন এগিয়ে গেল। আমি বাধ্য হয়ে তার পিছনে হাঁটলাম। আমরা যত সামনেই যাচ্ছি, লোকটি ততই দূরে সরে যাচ্ছে। মনে হচ্ছে আমাদের জন্য কেউ অপেক্ষা করছে। হঠাৎ চারপাশের কুয়াশা এত ঘন হয়ে গেল যে সুমনকেও দেখতে পাচ্ছিলাম না। আমি চিৎকার করে ডাকলাম, সুমন, কোথায় তুই? কোনো উত্তর নেই, শুধু খুব ধীরে ধীরে একটি কণ্ঠ ভেসে এলো, এদিকে আয়। গলাটা সুমনেরই ছিল। আমি শব্দের দিকে দৌড়ে গেলাম, কিন্তু সেখানে পৌঁছে দেখি সুমন নেই, বরং একটি পুরনো কবর। কবরের উপরে বসে আছে সেই বৃদ্ধ। এই প্রথম আমি তার মুখটা পরিষ্কার দেখলাম। চোখ দুটো পুরো সাদা, মুখে এক অদ্ভুত এক হাসি। তিনি ধীরে ধীরে বললেন, আজ একজনকে নিয়ে যাব। কথাটি শুনে আমার শরীর অবশ হয়ে গেল। ঠিক তখনই দূর থেকে সুমনের আত্মচিৎকার, রাকিব, বাঁচা। আমি আবারও সেই শব্দের দিকে দৌড়ালাম। দেখি সুমন মাটিতে পড়ে আছে। সে কাঁপছে, তার চোখ স্থির হয়ে আসে বটগাছের দিকে। আমি তাকে টেনে তুলতেই সে শুধু একটাই কথা বলল, ওই গাছে মানুষ ঝুলছে। আমি তাকিয়ে দেখি গাছের ডালে সত্যি কয়েকটা মানুষের অবয়ব ঝুলছে, কিন্তু টর্চের আলো পড়তেই সব উধাও। আমি আর এক মুহূর্তও সেখানে দেরি করিনি। সুমনকে নিয়ে প্রাণপণে দৌড়ে বাড়ি চলে এলাম। পরের দিন সকালে সুমনের প্রচণ্ড জ্বর। সে বারবার ঘুমের মধ্যে বলছিল, ও আমাকে ডাকছে, আমি আবার যাব। গ্রামের একজন বৃদ্ধ কবিরাজ এসে বললেন, তোমরা শুধু বৃদ্ধটাকে দেখোনি, তোমরা এমন কিছু দেখে ফেলেছো যেটা মানুষের দেখা উচিত না। কিন্তু এখানেই ঘটনাটি শেষ হয়ে যায়নি, কারণ তার পরের রাতেই সুমন হঠাৎ মাঝরাত থেকে ঘর থেকে বেরিয়ে এলো। সকালে দেখা গেল তার বিছানা খালি, দরজা ভিতর থেকে খোলা, আর কাদামাটির উপর স্পষ্ট দেখা যাচ্ছে দুজন মানুষের পায়ের ছাপ। সুমনকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। সুমন একবারেই নিখোঁজ হয়ে গেল। তার বাড়ির উঠোনে শত শত মানুষ এসে ভিড় করলো। সবাই সেই কাদামাটির উপরে থাকা পায়ের ছাপ দেখছিল। একটি সুমনের, আরেকটি মানুষের মতো হলেও পায়ের আঙ্গুল ছিল পেছনের দিক। গ্রামের সবচেয়ে বয়স্ক ব্যক্তি মফিজউদ্দিন দাদা পায়ের ছাপ দেখে কাপা গলায় বললেন, এটা কোনো মানুষের পায়ের ছাপ না, এটা যাকে নিয়ে যায় সে আর আগের মানুষ হয়ে ফিরে আসতে পারে। কেউ পুলিশের কাছে যেতে বলল, কেউ বলল জঙ্গলে খুঁজতে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোঁজ চলল। বটগাছের আশেপাশে, শ্মশানের ভিতরে, খালের পাড়ে, সব জায়গায়, কোনো জায়গায় বাদ রইল না, কিন্তু সুমনের কোনো খোঁজ পাওয়া যায়নি। সেদিন রাতে মসজিদের ইমাম ঘোষণা দিলেন, আজ রাতে কেউ ঘর থেকে বের হবেন না। পুরো গ্রাম নিস্তব্ধ। আমি ঘুমাতে পারছিলাম না। হঠাৎ জানালায় কে যেন ধীরে ধীরে টোকা দিচ্ছে। আমি সাহস করে পর্দা সরালাম, আর যা দেখলাম তা দেখে আমার বুকের ভিতরটা যেন জমে গেল। জানালার বাইরে দাঁড়িয়ে আছে সুমন, কিন্তু ওর চেহারা আগের মতো নয়। মুখটা ফ্যাকাশে, চোখ দুটো একবারে সাদা, ঠোঁটে ঠোঁট নীলচে। সে শুধু বলল,
রাকিব দরজাটা খোল, খুব ঠান্ডা লাগছে। আমার হাত দরজার কাটার দিকেই এগোচ্ছিল। ঠিক তখনই আমার দাদির একটা কথা মনে পড়লো, রাত 12টার পর যদি পরিচিত কেউ দরজায় ডাকে, আগে তার ছায়া দেখবি, ছায়া না থাকলে দরজা খুলবি না। আমি টর্চের আলো ফেললাম। সুমন দাঁড়িয়ে আছে, কিন্তু মাটিতে তার কোনো ছায়া নেই। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি দরজা খুললাম না। কয়েক সেকেন্ড নীরব থাকার পর সুমনের মুখের হাসিটা ধীরে ধীরে বড় হতে লাগলো, এত বড় যে কান পর্যন্ত ছড়িয়ে গেল। তারপর এক অমানসিক কণ্ঠে সে বলল, আজ না কাল আসবি। কথাটি বলেই সে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। পরের দিন সকালে আমি দৌড়ে সুমনের বাড়িতে গেলাম। দেখি সুমন নিজের বিছানায় ঘুমিয়ে আছে। ওর মা কাঁদতে কাঁদতে বললেন, ভোরের আজানের একটু আগে কে যেন ওকে বাড়ির উঠানে রেখে গেছে। সুমনের জ্ঞান ফিরল দুপুরের দিকে। আমি জিজ্ঞাসা করলাম, তুই কোথায় ছিলি? সে কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি সব মনে করতে পারছি। বটগাছের নিচে সেই বৃদ্ধ আমাকে একটা জায়গায় নিয়ে গিয়েছিল। সেখানে শুধু কুয়াশা আর কবর, আর অনেক মানুষ দাঁড়িয়েছিল। তাদের কারো চোখ ছিল না, সবাই শুধু একটাই কথা বলছিল, আর একজন আর একজন। এই পর্যন্ত বলেই সুমন আবারও অজ্ঞান হয়ে গেল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটল সেই সন্ধ্যায়। গ্রামের বটগাছের গায়ে কেউ সাদা চুন দিয়ে বড় বড় অক্ষরে লিখে রেখেছে, একজন ফিরে এসেছে, কিন্তু একজনের জায়গা এখনো খালি। কে লিখেছে কেউ জানে না, কিন্তু সেদিন রাত থেকেই আমার নাম ধরে কেউ একজন ফিসফিস করে ডাকতে শুরু করলো। ধন্যবাদ রাসেল ভাই, আজকের ঘটনাটি এ পর্যন্তই।